আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছেন। সো আপনারা আই গেস অলরেডি জেনে গিয়েছেন যে এই প্ল্যাটফর্মটায় নাম থটস্পট, বাট থটস্পট ইজ এ স্পট ওয়ার মি রিমেন অ্যান্ড আইমান উইল বি ব্রিঙ্গিং সাম থট ক্যান্ডিডলি, যেটা আমরা বাস্তব জীবনে প্রতিনিয়ত যে থটগুলো আমাদেরকে নাড়া দেয়, যে থটগুলো আমাদেরকে একটা বেটার হিউম্যান হতে শেখায়, সেই থটগুলো আমরা সবার সামনে জাস্ট স্প্রেড করার একটা উদ্দেশ্য নিয়ে আমরা থটস্পট শুরু করি। খুবই ব্যাপার স্যাপার আমরা চেষ্টা করবো থ্রু আউট দ্য সিজন খুবই থাকতে, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে থেকেও এই একদম খুব নর্মাল থটগুলোর মধ্যে থেকেও আপনাদের বা আমাদের ব্যক্তিগত যে শিক্ষা সেটাই ইন্টারচেঞ্জ করাটা এই থটস্পটের ওয়ান অফ দ্য মেইন লক্ষ্য। কথা আর বাড়াবো না, আইমান আমার ক্যারেট কলেজের ছোটো ভাই, যেহেতু আমরা দুইজনই মোটামুটি একই পরিবেশেই বড় হয়েছি, আই মিন ক্যারেট কলেজে, তো আমাদের থট বা আমাদের চিন্তাভাবনার মধ্যে অনেক ধরনের সিমিলারিটি ছিল। আমরা যখন অনেক কিছু শেয়ার করতাম, ওইখান থেকেই মূলত এই পডকাস্টটা শুরু করার ইচ্ছা, যেহেতু আমরা অনেক কিছুই সিমিলার পাচ্ছি এবং এগুলোর মধ্যে কিছু না কিছু মানে আমাদের ইয়াটা ছিল যে এই আমরা যেগুলো চিন্তা করছি বা আমরা যেগুলো শেয়ার করছি, এটা যদি মানুষের সাথে শেয়ার করার ফলে কারো একজনের চিন্তাভাবনা একটু ব্যতিক্রমী হয় বা কারো যদি লাইফে একটু ভ্যালু অ্যাড হয়, ওইটা আমাদের সার্থকতা। সেই চেষ্টা থেকেই এই পডকাস্টটা শুরু। সো আমরা জাস্ট ওই ব্যাপারগুলোই শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমরা শিখে এসেছি বা যেটা আমাদের জানার ফলে আমাদের একটা মানে একটা মেন্টাল বা স্পিরিচুয়াল সেলফ ডেভেলপমেন্টের সাহায্য করেছে। সো যেহেতু ফার্স্টেই বললাম যে ক্যারেট কলেজ আমাদের দুজনের জন্য একটা কমন গ্রাউন্ড, আজকের একদম ফার্স্ট এপিসোডে আমাদের টপিক হচ্ছে হাউ ক্যারেট কলেজ শেপড আস। সো আমরা মোটামুটি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ক্যারেট কলেজে ছিলাম। আমরা চেষ্টা করব এই জার্নিতে ক্যারেট কলেজ থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, যেগুলো আমাদের সারা জীবনের একটা শিক্ষা হয়ে আছে, নট অনলি যে আমরা 6 বছর এগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এখনও ওই শিক্ষাগুলো আমাদের কাছে কাজ করছে। তো আমাদেরকে যারা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই ক্যারেট কলেজে পড়েছেন, তারা হয়তো রিলেট করতে পারবেন, অনেক হয়তো পড়েননি। তাদের জন্য আমরা চেষ্টা করব সেই ভ্যালুগুলো দিতে, সো দ্যাট আপনারা এখান থেকে কিছু কিছু শিখে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আইমান, ওয়েলকাম টু দ্য থট স্পট। থ্যাংকস আ লট ভাই। ফার্স্ট এপিসোড মানে খুবই কেমন যেন লাগতেছে না, আমি জানি না আপনার কেমন লাগতেছে, মানে নার্ভস রাইট? হ্যাঁ, মানে ফার্স্ট ওই যে একটা বই আছে না 0 to 1, সেই 0 to 1টা খুব টাফ। এই টাইমটা অনেক নার্ভ আসে, অনেক বাধা বিপত্তি আসে। ইভেন তোর আর আমার কিন্তু টাইম মিলাইতে বা এই ব্যাপারটা তো অনেক বাধা বিপত্তি গেছে মাঝখানে। একবার আমি ছিলাম না, একবার তুই ছিলি না। সো শুরু করাটা টাফ, বাট আই হোপ এটা আমরা কন্টিনিউ করতে পারবো। আপনারা দোয়া করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, সো দ্যাট আমরা এই ব্যাপারটা কন্টিনিউ করতে পারবেন। ডেফিনেটলি আপনাদের কেমন লাগলো বা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সো আইমান, আমরা আজকে কিভাবে কি শুরু করব বা কি দিয়ে করব? দ্য ফ্লোর ইজ ইয়ার্স নাও। থ্যাংকস আ লট ভাই। আর আপনি যেহেতু আগে বলেই নিয়েছেন যে ক্যাডেট কলেজটা আমাদের দুইজনের জন্য একটা কমন গ্রাউন্ড, তো আমার মনে হয় যে এই ক্যাডেট কলেজ নিয়েই, যেহেতু এটা আমাদের লাইফের অনেক সিগনিফিকেন্ট একটা পার্ট, এটা নিয়ে আমরা কথাটা আগাই। তো আজকের টপিক যেহেতু আমরা সিলেক্ট করেছি যে হাউ ক্যাডেট কলেজ শেপড আস, ফার্স্টে একটা জিনিস কিন্তু চলে আসে, যেটা আমি অ্যান্সার করার আগে আপনাকে আস্ক করব, যে দেয়ার আর লট অফ ইনস্টিটিউশনস এন্ড আই গেস ক্লাস 6 এ থাকতে আপনি কোনো একটা ইনস্টিটিউশনে ছিলেন। এই যে ইনস্টিটিউশনাল চেঞ্জটা, আপনার আগের স্কুল থেকে ক্যাডেট কলেজে আসাটা, নিশ্চয় কোনো একটা থট প্রসেস মাথার মধ্যে ছিল বা কোনো একটা কারণ তো ছিল এখানে আসার। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন অফ দিস কনভারসেশন টু ইউ উইল বি, why you chose cadet college? বেসিক্যালি আই ডিডন্ট চুজ ক্যারেট কলেজ অ্যাট অল, ক্যারেট কলেজ চুজ মি। ব্যাপারটা এরকম, একটু ফ্লেক্স মারলাম মাঝখান দিয়ে। ব্যাপারটা হয়েছিল যে ধর আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন ধর তুই যখন চাকরি থেকে গ্র্যাজুয়েট করস, তখন ধর এমএনসিস বা বিসিএস এগুলো খুব বাজওয়ার্ড যেরকম। সো 5-6-এর বাচ্চাদের কাছে ক্যারেট কলেজ একটা বাজওয়ার্ড, প্যারেন্টসের কাছে ক্যারেট। আমি এখন মানুষ কীভাবে এটাকে ইন্টারপ্রেট করে আমি জানি না, বাট আমি যখন ওই পর্যায়ে ছিলাম, ক্যারেট কলেজ মোটামুটি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্যারেন্টস সমাজে খুব বেশি প্রতিষ্ঠিত ছিল। সো আমার প্যারেন্টস মোটামুটি 5-6-এ মোটামুটি স্বপ্ন দেখা শুরু করলাম ক্যারেট কলেজে পড়বো। তো ক্লাস 6-এ যখন উঠি, ক্লাস 6-এর একদম শুরুতে, লাইক জানুয়ারি মাসের 1-2 তারিখে, আমার প্যারেন্টস আমাকে না জানে আমাকে ক্যারেট কোচিংয়ে ভর্তি করে আসে। আমার প্যারেন্টসের মধ্যে এই টেন্ডেন্সিটা মাঝে মাঝে আসে, যা খুব সারপ্রাইজ দেওয়ার ট্রাই করে। এবার সারপ্রাইজ ভালো, একটা ঘড়ি সারপ্রাইজ পেতে ভালো লাগে, একটা ফোন সারপ্রাইজ পেতে ভালো লাগে, এবার ক্যারেট কোচিংয়ে ভর্তি হওয়া সারপ্রাইজ পেতে ভালো লাগে না। তার কারণ
আমি ক্যারেট কলেজে পড়ার মতো একটা ছেলে ছিলাম না, আমার কাছে মনে হয় আমি এখনও নাই। মানে আমি এই সেন্সে বলতেছি যে আমি প্রচণ্ড হোমসিক, আমার প্রচণ্ড রকমের বাসা বাড়ি বা এই ব্যাপারগুলোর মধ্যে বিলং করতে খুব বেশি কমফোর্ট ফিল করি, একটু ইন্ট্রোভার্ট ছোটোবেলা থেকে, খুব ভয়াবহ রকমের ইন্ট্রোভার্ট, এখন আস্তে আস্তে একটু কথা বলা শিখতেছি। সো আমি যখন শুনলাম যে তারা আমাকে ক্যারেট কোচিংয়ে ভর্তি করেছে, আমি বাসার মধ্যে একটা হুলস্থুল কাণ্ড লাগালাম। আমি মোটামুটি 10 টাকার স্ট্যাম্পে সাইন করতে তখন রাজি যে আমি ক্যারেট কলেজে গেলে আমার নাম চেঞ্জ করে ফেলবো, এরকম একটা বাপমার। কারণ তারা আমাকে বলতেছে যে, আমার প্যারেন্টস আমাকে যেটা বুঝাইলো যে তোমার ক্যারেট কলেজে যাওয়া লাগবে না, তুমি জাস্ট ক্যারেট কোচিংটা করো, ক্যারেট কোচিং করলে তুমি অনেক কিছু শিখতে পারবে যেটা তোমাকে নেক্সট লাইফে হেল্প করবে। সো আমার ডিল ওইটাই, আমি নেক্সট লাইফে হেল্প হওয়ার জন্য, একাডেমিক্যালি ভালো হওয়ার জন্য আমি ক্যারেট কোচিং করব, কিন্তু আমি ক্যারেট কলেজ যেতে পারবো না, তোমরা আমাকে ক্যারেট কলেজ যাওয়ার জন্য পুশ করতে পারবে না, এরকম একটা ডিল আমার প্যারেন্টসের সাথে হইলো। যদি এটা ডিল ভঙ্গ হয় তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তো ভালো কথা। পরে যখন আমি ক্যারেট কোচিং, হ্যাঁ, সো পরে ধর যখন পুরো বছর কোচিং করলাম, লাস্টের দিকে প্রচণ্ড কম্পিটিশন শুরু হয়েছে ক্যারেট কোচিংয়ে, কারণ লাস্টের দিকে আমাদের অনেক ধরনের পরীক্ষা টরীক্ষা ছিল। এই কম্পিটিশনে পড়ে না আমার থট প্রসেসটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন আমার মধ্যে একটা জেদ কাজ করেছে, আর কিছু না, ক্যারেট কলেজে চান্স পাইতে হবে, যাই না যাই সেটা পরের হিসাব। সো ওইখানেই ওই জেদটা চলে আসে, এই কম্পিটিটিভনেসের মধ্যে নিজেকে একটা প্লেস করতে পারার পিছনে ওই জেটটা অনেক বড় একটা কারণ, একটা মানে একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সো এখান থেকে আমার দুইটা টেক অ্যাওয়েজ আছে ফর যারা যারা শুনছেন। একটা জিনিস হচ্ছে, জীবনে যদি কোনো কিছু চান, জেদ ধরেন, জেদ ধরলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি যতই চিন্তা করি, ডায়েরিতে লিখে রাখি আই ওয়ান্ট টু বি সামথিং, আমি জীবনে তেমন কোনো কিছু অ্যাচিভ করি নাই, নাম্বার ওয়ান যেটা বলছি, ছোটো ছোটো যে অ্যাচিভ করছি এখান থেকে যেটা শিখছি সেটাই বলতেছি, যে আমি যদি কোনো কিছু করতে চাই সেটা যদি ডায়েরিতে লিখে রাখি, দ্যাট ইজ গুড, অ্যাবসোলুটলি গুড। বাট জেদ ধরলে না ওই জিনিসটা পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, এবং ওই জিনিসটার পথটা অনেক বেশি সহজ হয়ে যায়, বিকজ ইউ পুশ ইউর সেলফ, নো বডি ইজ পুশিং ইউ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এনভায়রনমেন্টটা। আমরা ডিসেম্বর মাসে সারাদিন কোচিংয়ে থাকতাম, এবং মোটামুটি লিটারেলি সারাদিন, লাইক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কোচিংয়ে থাকতাম, প্রচণ্ড একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে। ওই এনভায়রনমেন্টে কিন্তু আমাকে চেঞ্জ করে দিচ্ছে। আমি যে এক সময় বলছি আমি জীবনে যাব না, সে বলছি যে এবার আমাকে চান্স পাইতেই হবে। সো পিয়ার্স বা আপনার আশেপাশে কারা আছে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। হইতেই তো পারতো যে আমি যেখানে বসেছিলাম, আমি যে কোচিংয়ে কোচিং করতেছিলাম, ওইখানে কোচিংয়ের ছেলেপেলেরা ক্যারেট কলেজ যাইতে চায় না, তাহলে তো কী হইতো? তাহলে ফলাফলটা কী হইতো? দেখতাম সবাই ইচ্ছা মতো ঘুরে টুরে বেড়াচ্ছে, কোচিংয়ে ক্লাস করে না, কোচিংয়ের রেজাল্ট খুব খারাপ। তাহলে এমনও তো হইতে পারতো, আমি চিন্তা করতাম আরে ক্যারেট কলেজে কী হবে, আমি তো আরও ডেভিয়েট হয়ে যেতে পারতাম। বাট আই বিলিভ ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা আমাকে হেল্প করছে টু বি এ কম্পিটিটর ইন দ্য রেস। সো এই এনভায়রনমেন্টটা খুব বেশি জরুরি যে কোনো জায়গায় থাকার ক্ষেত্রে, সেটা জব হোক, সেটা এডুকেশন হোক, যে কোনো জায়গায় থেকে চেষ্টা করা উচিত আমাদের সবার, যে এনভায়রনমেন্টটা যাতে এরকম হয় যে বাকিদেরকে দেখে আপনি পজিটিভ এনার্জি পান, বাকিদেরকে দেখে আপনার ভালো করার একটা ক্ষুধা তৈরি হয় নিজের মধ্যে, এবং বাকিরা সবসময় সবার মধ্যে যাতে একটা সুস্থ কম্পিটিশন থাকে। কম্পিটিশন অনেক সময় অসুস্থ হয়ে যায়, সেটা খুবই খারাপ। একটা সুস্থ কম্পিটিশন যদি থাকে, সো এই মোটামুটি আমার ক্যারেট কলেজ চুজ করার পিছনে কাহিনী। আমার তেমন কোনো বড় কাহিনী নাই, পরবর্তীতে ক্যারেট কলেজ নিয়ে কথা বলতে গেলে একটু সামনে গেলে হয়তো ব্যাপারগুলো একটু স্পষ্ট হবে, বাট সো ফার সো গুড। সো আইমান, তুই যদি এবার তোর সাইড থেকে বলিস, তুই এত কিছু ছেড়ে ক্যারেট কলেজে কেন গেলি? আচ্ছা, আমি এটাতে আসছি, কিন্তু তার আগে যদি হচ্ছে আমি ইন আ নাটশেল আপনার ক্লাস 6 থেকে 7 এর ফার্স্টের দিকে ক্যারেট কলেজে যাওয়ার আগের জার্নিটা যদি সাম আপ করতে চাই, তাহলে দুইটা জিনিস আপনি ক্যারেট কলেজে যেতে চাননি, তাও দুইটা জিনিস আপনার মধ্যে ইনবিল্ট হয়ে গিয়েছে ক্যাডেট কলেজ কোচিং করার সময়। নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ডিটারমিনেশন বা হচ্ছে জিদের যে ব্যাপারটা, সেকেন্ড অফ অল হচ্ছে পিয়ার প্রেসারটা খুব ভালোভাবে আপনার কাজে লেগেছিল। আচ্ছা, সো ধর আজকালকার যুগে পিয়ার প্রেসার তো খুব খারাপ জিনিস। ধর পিয়ার প্রেসারে ধর যারা ড্রাগস নেয়, আমি যেটা পড়েছি একটা লেখায়, যারা ড্রাগস নেয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিয়ার প্রেসার ড্রাগস নেয়। যারা খারাপ কাজে যায় তারা পিয়ার প্রেসার করে, বাট পিয়ার প্রেসার ক্যান বি এক্সট্রিমলি গুড অ্যাজ ওয়েল। সো এইটা একটা বড় শিক্ষা আমার কাছে তখন থেকে। এটা কিন্তু অনেক বড় একটা এক্সাম্পল। এক্স্যাক্টলি। এখন যদি হচ্ছে আমার জার্নিটা আমি বলি, আপনার মতোই কাইন্ড অফ, আর এটা কতটুকু জেনারিক আমি জানি না, ক্যাডেট কলেজ চুজ করার পিছনে আমার কোনো হাত নাই। আমার বাবার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে ছেলে ক্যাডেট কলেজে পড়বে। থাকে না বাংলাদেশি প্যারেন্টসদের কিছু ইনস্টিটিউশন আর কিছু জবের প্রতি স্পেসিফিক ইনক্লিনেশন থাকে। তো আমার প্যারেন্টসও ওই জায়গা থেকেই, আমার মা বাবা
দুজনেরই খুব ইচ্ছা ছিল ছেলে ক্যারেট কলেজে পড়বে। তো সেই থেকেই হচ্ছে আমাকে ক্যারেট কোচিং এ ভর্তি করে দেয়। ক্যারেট কোচিং এ ভর্তি করার পর হচ্ছে আমি নাখোশ ছিলাম না অত বেশি, কারণ আমাকে মোটিভেট করা হয়েছিল এটা বলে যে ক্যারেট কলেজ এমন একটা জায়গা যেখানে অনেক বড় বড় মাঠ আছে, আর হচ্ছে ক্রিকেট খেলা যায় অনেক বেশি, ওরা ক্রিকেট অনেক ফোকাস দেয়। তখন আমি খুব ক্রিকেট পাগল একটা ছেলে ছিলাম, তো আমার আচ্ছা। জন্য এটা সবচেয়ে বড় মোটিভেশন ছিল ক্রিকেট খেলতে যেত। সো ক্যারেট কোচিং এ গেলাম। ক্যারেট কোচিং এ গিয়েও ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগছিল। তো আমার যেটা হয়েছে পুরোপুরি হচ্ছে আপনার সাথে মিলে গেছে। নভেম্বর পর্যন্ত আমি ব্যাপারটাকে সিরিয়াসলি নেই নেই অত বেশি, যে কোচিং করতেছি এক্সাম দিতেছি ঠিক আছে, সবই ঠিক আছে। বাট নভেম্বর থেকে ওই যে মডেল টেস্ট নেওয়া স্টার্ট হয়, বা ওই যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট সবার মধ্যে বিল্ড আপ হয় যে আমার আশেপাশে সবাই পড়তেছে, ভালো রেজাল্ট করতেছে, মডেল টেস্টের র্যাঙ্কিং দিতেছে, ওইটা দেখার পর আমার মধ্যে একটা চেঞ্জ আসলো। পিয়ার প্রেশারটা সেম জিনিসটাও আমি হচ্ছে ফিল করলাম যে আমার আশেপাশে সবাই ভালো করতেছে, তো ওয়াই শুডন্ট আই গিভ ইট আ শট। এই চিন্তা থেকেই তখন আসলে পড়াশোনার গতিটাও বাড়িয়ে দিলাম এন্ড সবকিছুই এই ক্যারেট কলেজ প্রিপারেশনটাতেই ফোকাস করলাম। যার কারণ হচ্ছে ওই ক্লাস 7 একটা ভালো রেজাল্ট আসলো ক্যারেট কলেজে অ্যাডমিশন টেস্টে, রিটেন ভাইভা আইসিটি সব কথা হয়ে গেল, আলটিমেটলি আই এন্ডেড আপ ইন সিলেট ক্যারেট কলেজ। সো আমার ক্যারেট কলেজ চুজ করার পিছনে কোনো স্পেসিফিক কারণ নেই। আমার ক্যারেট কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার প্যারেন্টস এর। এটা হচ্ছে তাদের ড্রিম বলতে পারেন। আর আমার মোটিভেশনটা ছিল ওই একটা জায়গায় যে হচ্ছে ক্রিকেট খেলতে দিবে ওরা। তো এটা ছিল আমার একমাত্র মোটিভেশন। আর এতটুকু ছিল আর কি আমার জার্নিটা। হ্যাঁ, আমার কাছে মনে হয় ক্যারেট কলেজে একটা ছেলে মেয়ে যখন ঢোকে তখন আসলে তার নিজের ডিসিশন নেওয়ার ওরকম বড় কোনো ক্ষমতা হয় না। সো মোস্ট অফ দ্য কেজ 99.5% ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাবা মার ইচ্ছা ইজ এ বিগ ফ্যাক্টর ওয়াই পিপল এন্ড আপ ইন ক্যারেট কলেজ। বাট এখানে তোর আর আমার মধ্যে যেটা কমন, আমি বাকিদেরটা জানি না, আমি সেরকম কারোর সাথে ভাবে কথা হয় নাই যে ও কেন ক্যারেট কলেজে গেছে, বা ওই ভাই কেন ক্যারেট কলেজে পড়ছেন, বা ওই জুনিয়র কেন ক্যারেট কলেজে পড়ছে। এই জন্য আমি বলতে পারবো না তাদের ক্ষেত্রে ইনসেন্টিভ, তোর ক্ষেত্রে যে ইনসেন্টিভ এবং পিয়ার প্রেশারটা কাজ করছে, আমার ক্ষেত্রেও যে পিয়ার প্রেশারটা কাজ করছে, এটা কাদের ক্ষেত্রে কেমন। বাট আমাদের দুজনের ক্ষেত্রে যেটা দেখা গেল যে পিয়ার প্রেশার একটা ইনসেন্টিভ, ছোটোকালের ইনসেন্টিভ, যে ক্রিকেট খেলা ইজ এ বিগ ডিল। এখন যদি তোর আমি বলি তুই ক্রিকেট খেলতে পারবি, তুই প্রতিদিন সকাল 5টায় উঠবি, তুই হয়তো আমার মনে হয় না তুই প্রতিদিন ভোর 5টায় উঠতে পারবি, কারণ তোর কাছে ক্রিকেট খেলা না, ইজ নট এতটা বিগ ডিল। তার চেয়ে বড় কথা এখন ভিডিও গেমসের যুগ চলে আসছে। সো ওইটাই আর কি, ছোটোকালে অনেক ছোটো জিনিস অনেক বড় ম্যাটার করতো আমাদের কাছে। সো ইনসেন্টিভ, সো এটা একটা কিন্তু একটা বড় টেক অ্যাওয়েজ যে আমরা যদি কোনো কাজে রেজিস্ট্যান্স পাই, ওইখানে ইনসেন্টিভস দিয়ে সেই রেজিস্ট্যান্সটা কমানো যেতে পারে। ধর কেউ মনে করতেছে যে ফ্রিল্যান্সিং করবে, এখন ফ্রিল্যান্সিং করার মতো সে এনাফ ইনসেন্টিভস পাচ্ছে না নিজের মধ্যে, শুরু করতে তো অনেক প্যারা খায়, মানে অনেক টাইম লাগে। সে যদি এইভাবে ইনসেন্টিভাইজ করে নিজের ওয়েটাকে, যে মোটামুটি আমার থেকে একটা নর্মাল মিডিওকর ছেলে হয়তো অনেক কিছু কিনে ফেলছে 1 বছর ফ্রিল্যান্সিং করে, আমার তো একটা মোবাইল দরকার, আমি মোটামুটি 6 মাস যদি বা 1 বছর ফ্রিল্যান্সিং আমি অ্যাটলিস্ট একটা মোবাইল কিনতে পারবো। সো ওই রকম ইনসেন্টিভাইজ, সাথে একটু জেদ, সাথে একটু পজিটিভ সার্কেলে থাকা, পিয়ার প্রেশার, এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, আমরা এক টপিকে অনেকক্ষণ কথা বলতেছি, আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হইতেছে, তুই আমাকে একটু বল যে তুই তো আর ভোর 5টায় উঠে পিটি করতি না ক্যারেট কলেজে যাওয়ার আগে। এখানে গিয়ে তো তোর, ওইখানে যাওয়ার পর তো তোর ভোর 5:30 থেকে রাত 10:45 পর্যন্ত অনেক ধরনের ডিসিপ্লিনারি কাজকর্মের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো তোর সেই ট্রানজিশনটা কেমন ছিল, বা হাউ, আমাকে একটু বল যে তুই কিভাবে কোপ আপ করছিস, এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো বেসিক্যালি আপনি তো ব্যাপারটা বুঝবেন, বাট ম্যাস অডিয়েন্সের জন্য যে ব্যাপারটা আমি বলবো যে ক্যাডেট কলেজের সকালও বলবো না, ভোর কিন্তু লিটারেলি ভোর থেকে রাত পর্যন্ত যে টাইমটা, পুরো জ্যাম প্যাকড একটা স্কেডিউল। পিটি কখন করব, আমি খাবো কখন, আমার ক্লাস কতক্ষণ, আমি রেস্ট কতক্ষণ করব, এই জিনিসটাও কিন্তু ক্যাডেট কলেজে স্কেডিউল করে দেওয়া আমাকে। সো এত জ্যাম প্যাক একটা স্কেডিউলে 6টা ক্লাসের ছেলেরাই মেনে চলতেছে, বাট যে ছেলেটা একদম নতুন পা রাখলো তার জন্য কিন্তু খুবই টাফ। আই ওয়াজন্ট অ্যান এক্সেপশন অফ ইট। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে,
সেটা হচ্ছে যে আমি খুবই আদরের ছেলে ছিলাম আমার বাসায়, খুবই খুবই আদরের ছেলে ছিলাম। সকালবেলা উঠা নিয়েও কেউ প্যারা দিত না, আবার হচ্ছে উঠার পরে আমি কতক্ষণ পরে খাবো, কতক্ষণ পরে স্কুলের জন্য রওনা দিব, এগুলা নিয়েও কেউ প্যারা দিত না। কিন্তু ক্যাডেট কলেজ যাওয়ার পর ফার্স্টে যে ধাক্কাটা খেলাম সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠা। and I still remember and I'm still grateful to my roommates যারা ওই টাইমটাতে আমাকে এত হেল্প করছে এই জিনিসটাতে, সকালে ঘুম থেকে উঠাটা নিয়ে। এটা তো হচ্ছে একটা পার্ট, সকালে ঘুম থেকে উঠা। দেয়ার আর মানে লট অফ এক্সাম্পলস কামিং আপ। পিটি করার যে ব্যাপারটা, স্কুলে খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠা তো আমার জন্য একটা হার্ডেল। ওই হার্ডেলটা ক্রস করে আরেকটা হার্ডেল, পিটি করা সকালে 30 মিনিট, হিউজ ব্যাপার ছিল। সো দেখা যায় তো যে সবকিছুই আমার জন্য খুবই নতুন ছিল, সবকিছু আমার জন্য টাফ ছিল, রেস্ট আওয়ারে রেস্ট করা বাদে আর গেমস টাইমে গেমস করা বাদে। যদিও ক্লাস 7-8 আমরা জানি যে খুব একটা গেমস আমরা করতে পারি নাই, মুভিসেস ড্রিল এই সেই অনেক কিছুর জন্য। তো এই টাইমগুলা আমার খুব হার্ড টাইমস ছিল। বাট আমার কাছে যেটা মনে হয় এই হার্ড টাইমটা বা আমার এই ট্রানজিশনে সবচেয়ে বেশি যেটা আমার হেল্প করছে সেটা হচ্ছে কোলাবোরেশনের যে ব্যাপারটা। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, আমার রুমমেট একজন ছিল, আমি নাম বলবো না, আমার রুমমেট একজন ছিল, সে হয়তো হচ্ছে মানে আমাদের যে বাসার যে মানে রুমে মশারি দিত, সে হচ্ছে মশারি টাঙানোর খোলা নিয়ে তার প্রবলেম ছিল, বাসায় সে কখনো এই কাজ করেনি, বাট ওইটা আবার আমি পারতাম। সো এই যে আমি তার এই কাজটাতে হেল্প করতাম, সে সকালে আগে উঠতে পারতো, সে আমাকে ঘুম থেকে আগে তুলে দিত। এই যে একটা সুন্দর কোলাবোরেশন, মানে আনসেইড একটা কোলাবোরেশন টু বি ভেরি অনেস্ট, যে আমি ওর ওই হেল্পটা করে দিচ্ছি, ও আমার এই হেল্পটা করে দিচ্ছে, আমাদের মধ্যে এইটা নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না, বাট উই আর গোয়িং অ্যালং টুগেদার। এই ব্যাপারটা না আমার ট্রানজিশনে খুব বেশি হেল্প করছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমার রুমের। এছাড়াও আমার ক্লাসরুমে, যেটাকে আমরা ফর্ম বলি, আমার ফর্মের বা হচ্ছে যদি আমি বলি আমার হাউসের ইন দা হাউস কম্পিটিশন, আরো এরকম ছোট ছোট অনেক কোলাবোরেশনের এক্সাম্পল আমি দিতে পারবো, যেটা হচ্ছে একটা ক্লাস 7-এর ছেলেকে ট্রানজিশনে অনেক বেশি হেল্প করে। সে ফিল করে যে সে একা না। সো এই ট্রানজিশন টাইমটাতে এই কোলাবোরেশন জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করছে। সেকেন্ড যে জিনিসটা, ক্লাস 7-এ আমাদের রুম লিডার থাকে টু গাইড আস। ফার্স্টে 3-4 মাস আমাদের রুম লিডার থাকে। রুম লিডাররা এক ক্লাস সিনিয়র হয়, আমরা ক্লাস 7, ওনারা ক্লাস 8-এর হয়। ওনারা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি গাইড করার জন্য থাকে, কলেজের এটিকেটস এন্ড ম্যানার সবকিছু শেখানোর জন্য। আমি আমার রুম লিডারকে পেয়েছিলাম অসম্ভব হেল্পফুল। আর আমি এট দিস পয়েন্ট অফ মাই লাইফ এখন ওনাকে আমি আমার মেন্টর হিসেবেই মানি। সাত ভাইয়া ছিলেন আমার রুমমেট, রুম লিডার আর কি। সো এই যে একটা বড় ভাইয়ের মেন্টরশিপ, একটা বড় ভাই কনস্ট্যান্টলি ভুল করলে ধরিয়ে দিচ্ছে, আবার হচ্ছে কোনো কিছু একটা নিয়ে গাইড করছে, এই ব্যাপারটা একটা নতুন এনভায়রনমেন্টে খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, বা আমার ফিল হয়েছে ব্যাক ইন ক্লাস 7। সো এই মেন্টরশিপ বা গাইডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য এই ট্রানজিশনটা ওভারকাম করার জন্য আর কি। ব্যাক টু ইউটা। তো কয়েকটা ব্যাপার বললি, আমার ক্ষেত্রে অনেকগুলোই মিলে যাবে কোলাবোরেশনের ব্যাপারটা। যেমন ধর, আমি যখন ক্যাডেট কলেজে ফার্স্ট যাই, তো আমার যারা ফ্রেন্ড ছিল তারা কেউ আমার ক্যাডেট কলেজে চান্স পায়নি। আমরা 4জন ফ্রেন্ড ছিলাম, 4জন 4 ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। এখন আমি কেন জানি মেনে নিতে পারতেছি না আমি ঝিনাইদহে কেমনে গেলাম। এখন ফার্স্ট কথা হইতেছে যে ওইখানে গিয়ে দেখি যে ঝিনাইদার অনেক ছেলেপেলে আছে, যশোর অনেক ছেলেপেলে আছে, ওরা সবাই গুচ্ছ আকারে আছে। হ্যাঁ, আমার কেউই নেই, মানে এই আকাশের নিচে আর মাটির উপরে আমি যে এত একা। আমি ধর, আমরা যেদিন ক্যাডেট কলেজে ঢুকি তার পরের দিন শুক্রবার, তার পরের দিন শনিবার, ওই দিন প্যারেন্টস ডে আমাদের। আমি মানে প্যারেন্টস ডে মানে কি একদিন থাকছি ক্যাডেট কলেজে, তারপরের দিনই প্যারেন্টস ডে। আমি প্যারেন্টসে বলছি যে ইদার এ ক্যাডেট কলেজ বা বি ক্যাডেট কলেজ বা সি ক্যাডেট কলেজ, মানে যেখানে আমার ফ্রেন্ডরা আছে ওইখানে নিয়ে যাইতে, বাট আমি এখানে থাকতে পারবো না। এখন এটা তো আসলে অত সহজ না ব্যাপারটা। সো আমাকে বলছে তুমি থাকো, আমরা দেখতেছি। আমি এখন রুমে ছিলাম প্রথম 10 দিন। আমাদের রুমে 5জন ক্লাস 7 ছিল। সবাই দেখতেছে যে আমি সবার সাথে গিয়ে পিটি করি, ইয়া করি, কিন্তু আমি কারোর সাথে কোনো কোলাবোরেশন করি না। তুই যেটা বলি কোলাবোরেশন, আমি মাঝে মাঝে টের পাই যে ওরা দুজন করে, আচ্ছা আচ্ছা এই ছেলেটা কি কথা বলতে পারে না, ও কি বোবা, মানে ও কি করে একা একা সারাদিন।
আমি না টের পাই, আর ওদেরকে তো আমি বুঝাইতে পারতেছি না যে আমার মুখ ফাটে না, কিন্তু আমার যে বুক ফাটে। এখন ধর এরকম করে প্রথম প্রথম আমি খুব স্ট্রাগল করছি, কিন্তু এখন চিন্তা কর, আই এন্ড আপ হ্যাভিং 50+, মানে 50 বা 51 ব্রাদার্স, যাদেরকে ফ্রেন্ড না বলে আমরা ব্রাদার্স বলি। তাইলে চিন্তা কর যে এই যে ট্রানজিশনটা, এইটাই তো লাইফের একটা বড় ট্রানজিশন, যেখানে আমি ছেলেপেলের সাথে প্রথম 10 দিন কোনো কথাই বলি নাই, মানায় নিতেই পারতেছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রচণ্ড মন খারাপ থাকতো, আমি কোথায় আসলাম। নাম্বার 2 হচ্ছে যে আমার কাছে মনে হইতো বাকি 50 জন 5টা গ্রুপে বিভক্ত, আই এম দ্য মানে অড ম্যান আউট, এরকম সব কিছু আমি মেনে নিতে পারতাম না। বাট দে হেল্প মি, I push myself to my limit, and ultimately I collab with them. I got mixed with the people, and I ended up having 51 brothers out of the crowd. সবচেয়ে বড় একটা ট্রানজিশন লাইফের এটাই বলবো। সেকেন্ড ট্রানজিশন যেটা, ছোটোবেলা থেকে আমি ঘুম থেকে উঠতে পারতাম মোটামুটি, বাট 5:30 ইজ মধ্যরাত। সো এই 5:30 ঘুম থেকে ওঠার থেকে শুরু করে লাইফটা যে, মানে আমি আগে মিলিটারি স্কুলে পড়াশোনা করছি, তো লাইক বিশ্বেশ্বর নূর মোহাম্মদে পড়াশোনা করছি। সো দেখা যায় যে মিলিটারি বা ডিসিপ্লিন লাইফটা আমার কাছে একদম নতুন না, কিন্তু স্টিল ক্যাডেট কলেজে প্রত্যেকটা ঘড়ি ধরে পড়া, মানে প্রত্যেকটা ইভেন্ট হয়, সেই জিনিসটা তো আসলে সম্ভব না। আমরা মিলিটারি স্কুলে কী আর করছি, একটু ড্রেস ঠিক থাকতো, চুল বড় রাখা যেত না, ঘড়ি ধরে পুরো দিন কাটানো প্রতি দিনের পর দিন, এটা তো টাফ। সো এই যে আমার কাছে মনে হয় যে আমি যদি এখন শুরু করি তাহলে প্রত্যেকটা ইভেন্ট চলে আসবে, বাট অ্যাজ এ সাম আপ আমি বলবো যে প্রত্যেকটা ইভেন্ট ঘড়ি ধরে করা। আমার মতো ছেলের যে হয়তো দেখা যায় আম্মু 14বার নাক দেখলে গোসল করতেই যায় না, মানে আম্মু 13টা ডাক দিলে হবে না, আম্মুকে 14বার ডাক দিতে হবে আমার গোসল করতে, তাইলে আমি গোসল করতে যাব। সেখান থেকে আমি দৌড়ে গিয়ে বাথরুমের সামনে লাইন ধরে দাঁড়া থাকতাম, বা ফ্রেন্ডদেরকে চান্স দিতাম, মানে ওই রকমভাবে গোসলটা করছি, বা প্রত্যেকটা ইভেন্টে ভাবে করছি। সো এইটা আমার একটা বড় ট্রানজিশন ইজ হিউজ। আমি এখন আসলে ট্রানজিশন নিয়ে কথা বলতে চাচ্ছি না, বিকজ ট্রানজিশন নিয়ে কথা যদি বলি তাহলে ব্যাপারটা আন্ডারস্টিমেট করা হবে, কারণ অনেকগুলো ট্রানজিশন। আমি বলবো যে আমার লাইফের ওয়ান অফ সবচেয়ে বড় ট্রানজিশন হচ্ছে ক্যাডেট কলেজ। প্রত্যেকটা ভ্যালুজ এবং প্রত্যেকটা ডিসিপ্লিনারি অ্যাক্ট আমার মধ্যে ইনবিল্ড করে দেওয়ার জন্য ক্যাডেট কলেজের ওই 6 বছর লাইফটা ইজ এ বিগ ট্রানজিশন ইটসেলফ, এইটাই আর কি। and that could be a whole separate subject for a podcast, এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলা যায়। ডেফিনেটলি ধর ট্রানজিশনগুলো কী ছিল এবং সেই ট্রানজিশনগুলোর আউটকামটা কি। ধর আমি আজকে 5:30 ঘুম থেকে উঠতেছি না, বাট ওই 5:30 6 বছর উঠার কারণে আমার লাইফে, পরবর্তী লাইফে আমার রিপল এফেক্টটা কী ছিল, আমি কি শিখছি ওইখান থেকে, আমি 6 বছর 5:30 উঠে আমার লাইফে কি চেঞ্জেস আসছে, সেগুলো নিয়ে অনেক কথা বলা যেতে পারে। বাট আমার কাছে মনে হয় দ্যাটস এ ডিফারেন্ট টপিক, আমরা সামনের দিকে প্রসিড করলে বেটার। শিওর। সো আমরা তো ভাই বললাম যে আমরা দুইজনই কম বেশি একটা somewhat disciplined লাইফ থেকে একটা কম্প্যাক্ট এন্ড স্কেডিউলড ডিসিপ্লিন লাইফে আমরা মুভ করলাম। অনেক হার্ডলস কিন্তু ছিল ভাইয়া, মানে দ্য টাইমস ওয়ার রিয়েলি টাফ। এই টাফ টাইমস গুলার মাঝে what were your motivations and what were the dreams that kept you alive? আপনার কি মনে হয়? ড্রিমের কথা যদি বলো, ক্লাস 7 লাইফে ড্রিম কি আর, ক্লাস 7 লাইফের ড্রিম হচ্ছে সেনাবাহিনীর অফিসার হইতে হবে। আমি তো মনে হয় ক্লাস 11 পর্যন্ত লিখছি, ওই যে আমাদের তো একটা ফর্ম দিত না, ওই ফর্মে লিখতে হইতো যে তোমার জীবনের লক্ষ্য কী। আমি লিখছি সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হওয়া। সো একটা আর্মি অফিসার হইতে পারাটা একটা বড় ড্রিম ছিল ক্লাস 7-এ থাকতে, বিকজ অফ তখন নতুন নতুন স্যালুট দেওয়া শিখছি এবং প্যারেড করা শিখছি। তখন তো স্যালুট দিতে হেভি ফিলিংস আসতো, বিশেষ করে জাতীয় পতাকা যখন স্যালুট দিতাম, ধর সেই আমার শীত দ্বারা বেয়ে একটা গরম রক্তের স্রোত বয়ে যেত। এই ব্যাপারটা সারা জীবন ভরে স্যালুট দেওয়াটার একটা প্রসেস আমার সামনে আর্মি অফিসার হতো, ওইটা স্বাভাবিকভাবে অনেক বড় একটা থ্রিল ছিল। যাই হোক, ক্লাস 7-এ থাকতে আমি জানি না, আমি আসলে অত মোটিভেশন কিছু আমার ঠিক মনে পড়ে না, বাট একটা জিনিস আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমার প্যারেন্টস খুব কষ্ট করে, সেটা আমি সবসময় বোঝার ট্রাই করে। আমি জানি না আমি কতখানি বুঝতে পারি বা আমি কতখানি গ্রেটফুল, আমার মনে হয় না আমি অনেক ভালো বাচ্চা, বাট আমি অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে বুঝতে পারি যে আমি যেখানে আসছি আমার বাবা মা খুব ভালো নাই। মানে অনেকে আছে না, যে আমি অনেকেই দেখছি যে লাইক বাবা মার সাথে ফোন করে
লাইক অভিমান করতেছে, মানে তোমরা আমাকে কোথায় রেখে গেছো, হ্যাঁ এই, মানে আমি বুঝতে পারতাম যে আমি যেখানে আছি, আমি যে কষ্ট পাচ্ছি বা আমি যে কান্নাকাটি করছি, আমার আম্মু খুব ভালো নাই। সো আমার মধ্যে সবসময় এরকম একটা ফিলিংস কাজ করতো যে এভরি মিনিট আই এম পাসিং হেয়ার, আই এম ডুইং সামথিং ফর মাই লাইফ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর মাই প্যারেন্টস। সো আমি চেষ্টা করতাম যে আমার বাবা মায়ের ড্রিমটা কি ওইটাতে লিফট করার আমার ড্রিমের থেকে। সো আমার বাবা মায়ের ড্রিমটা কিন্তু এটা ছিল যে আর্মি অফিসার হওয়ার। সো আমাকে ক্যাট করে দিয়েছে ওইটা এই আর্মি অফিসার হওয়ার জন্য। এটা একটা প্রসেস, তো আর্মি অফিসার হওয়ার জন্য এটা একটা প্রসেস। সো এটা একটা বড় পার্ট যে বাবা মায়ের ড্রিমটাকে ধরে করা। এবং আমার কাছে মনে হয় আমার আম্মুর যে, মানে আমার আম্মু এখানে থাকতে আমাকে অনেক মোটিভেট করতো যখন ফোনে কথা হইতো, হ্যাঁ, যে বলতো যে তুমি যে বাবা, তুমি যেখানে গেছো এখানে তোমার ভালোর জন্যই গেছো, এখানে ভালো পড়াশোনা হবে, একটা ডিসিপ্লিন লাইফ হবে, তুমি এটা পরবর্তীতে পে ব্যাক পাবা। সো এই আম্মুর কথাগুলোই সবচেয়ে বড় মোটিভেশন। আমার কাছে মনে হয় না আমি তখনও অতটা গ্রোন ছিলাম যে আমি নিজে নিজে মোটিভেট করতাম নিজেকে, বা নিজেকে সেলফ টক করতাম, পজিটিভ সেলফ টক, বা নিজেকে অনেক বেশি সামলাইতে পারতাম। দিন শেষে আমার আব্বুর ওর কথাগুলোই অনেক বড় একটা মোটিভেশন হিসেবে আমার লাইফে কাজ করছে। ড্রিম ওইটাই যেটা বললাম। আর সবসময় একটা ড্রিম থাকতো যে, মানে আমি এইটা ধরতে পারছিলাম যে আমি এখানে একটা স্যাক্রিফাইজিং ফেজের মধ্যে দিয়ে আসি। সো আমি চেষ্টা করতাম যে আমি যে স্যাক্রিফাইস করতেছি এইটার যাতে একটা এফেক্ট থাকে, বা এটার যাতে একটা আউটকাম থাকে। সো এইটাই, খুব বেশি কিছু নাই আসলে আমার ওরকম তেমন কোনো ড্রিম ছিল না, সত্যি কথা বলতে। I just wanted to make my parents happy and make them proud one day. আমি জানি না আমি তাদেরকে হ্যাপি অ্যান্ড প্রাউড এখনও করতে পারছি কিনা, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু। মানে দ্যাটস আ মোটিভেশন, যেটা আমি মনে করি যে সবারই থাকা উচিত। সবার লাইফে গোল থাকে, ড্রিম থাকে, বাট আমাদের ড্রিমস আর গোলগুলো না খুব সাবজেক্টিভ। আই ওয়ান্ট টু বি আ মিলিয়নিয়ার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ পাইলট। বাট এই যে সাবজেক্টিভ জিনিসগুলো বাইরে খুব স্পিরিচুয়াল কিছু আসপেক্ট আছে। আমার মনে হয় সবারই গোলটা থাকা উচিত নিজের প্যারেন্টসকে হ্যাপি করতে পারা, নিজের লাইফের এন্ড পয়েন্টে গিয়ে মানে একটা নো রিগ্রেট লাইফ আমি লিড করছি, এই ফিলিংসটা পাওয়া, এগুলো কিন্তু আসতে পারে। সো এই টপিকে যেহেতু কথা বলছি যে ক্লাস 7-এ আমার ড্রিম বা মোটিভেশন কি ছিল, টু বি ভেরি অনেস্ট, আমারও একটা মাত্র ব্যাপার ছিল যে আমার বাবা খুবই হার্ড ওয়ার্কিং একটা মানুষ ছিল, এন্ড থ্রু আউট হিজ লাইফ সে অনেক পরিশ্রম করেছে আমাদের ফ্যামিলির জন্য। আমার কাছে 7-এ যাওয়ার পরে ব্যাপারগুলো না একদমই ভালো লাগতেছিল না। ক্যাডেট কলেজের সকালবেলা উঠবো, তারপর হচ্ছে এই ইটি করবো, এই করবো, সেই করবো, আমার ক্রিকেট খেলা কই, আমি না ক্রিকেট খেলতে আসছি। সো মানে হচ্ছে এই ব্যাপারগুলো না মিলাইতে পারতেছিলাম। বাট দেন অ্যাগেন ব্যাক অফ মাই মাইন্ড যে জিনিসটা আমাকে হোল্ড ব্যাক করে রাখছে সেটা হচ্ছে যে আমার বাবার স্বপ্ন তো ছিল আমি ক্যাডেট কলেজের ক্যাডেট হবো এন্ড সাকসেসফুল এখান থেকে পাস আউট করবো। তো যখনই ভাল লাগতো না বা চলে আসতে ইচ্ছা করতো, ওইটা না বাসায় বলতে পারতাম না। একটা মাত্র কারণে, কাকে বলবো? ফোন কলে তো বাবা মার সাথেই কথা বলি। আমার বাবাকে আমি বলবো যে আমি এখানে থাকতে চাই না, যে বেসিক্যালি স্বপ্নটা দেখছে। সো আই কুড নট ডু দ্যাট। বাট টু বি ভেরি অনেস্ট, ক্লাস 7-এর অনেক বড় একটা টাইম আমি না খুব ক্লুলেস ছিলাম। আমার আফটার হোয়াট আই হ্যাড ইন ক্যাডেট কলেজ ইন মাই আর্লিয়ার ডেজ অফ ক্লাস 7, এইটার পরে আসলে আবার মিলিটারি লাইফে যাব, ডিফেন্স অফিসার হব, এই থটটা আমার তখন আসে নাই। আমার মনে হয়েছে কোনো মতে এই 6 বছর শেষ করে বাঁচি। সো তারপরে আবার আমি মিলিটারি ট্রেনিং নিবো, মাথায় আসে নাই। সো ক্লাস 7 অনেক বড় একটা টাইম আমি ক্লুলেস ছিলাম। মোটিভেশন ছিল জাস্ট আমার বাবার হাসিটা বা আমার বাবার স্যাটিসফ্যাকশনটা যে তার ছেলে একজন ক্যাডেট কলেজের স্টুডেন্ট বা ক্যাডেট কলেজের ক্যাডেট। ক্লাস 7-এ ফার্স্ট ক্যারিয়ার কাউন্সিলিং সেশন আমরা যখন পাই, আমি জানি না ভাই ঝিনাইদহ ক্যাডেট কলেজে ক্যারিয়ার কাউন্সিলিং সেশনটা এইভাবে স্কেডিউল করা হয় নাকি। আমাদের কলেজে পার ইয়ার একটা করে মিনিমাম, কোনো ইয়ারে 2টাও ছিল, ক্যারিয়ার কাউন্সিলিং সেশন হইতো। বেসিক্যালি ক্যারিয়ার কাউন্সিলিং সেশন গুলাতে আমাদের ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট ব্রাদাররাই, বিভিন্ন প্রফেশনের ব্রাদাররা এসে তার প্রফেশন নিয়ে বলতো এন্ড হাউ হি এন্ডেড আপ দেয়ার, তার জার্নিটা কি এন্ড হাউ ক্যাডেট কলেজ হেল্পড হিম। বেসিক্যালি আমরা যে পডকাস্টটা করতেছি এখানে যে টপিকে, এই টপিকের উপরই সবাই একটা করে স্পিচ দিত বা তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করত। ওই ক্যারিয়ার কাউন্সিলিংটা না আমার জন্য একটা আই ওপেনার ছিল, মানে লিটারালি একটা আই ওপেনার ছিল। ক্লাস 7-এর ফার্স্ট ক্যারিয়ার কাউন্সিলিং এ আমি যেটা খেয়াল করলাম যে ক্যাডেট কলেজ না মানে একটা মানুষকে এত ডাইমেনশনে
এত ডাইমেনশনে হচ্ছে গ্রুম আপ করে, সে অনেক ফ্লেক্সিবল হয়ে যায়, যে সে চাইলেই যে কোনো প্রফেশনে মুভ করতে পারবে। ইটস লাইক জ্যাক অফ অল ট্রেডস। এই টাইপের হচ্ছে ক্যারেট কলেজ আমাদেরকে গ্রুম আপ করে। এই জিনিসটা, এই রিয়েলাইজেশনটা ফার্স্ট আমার ওই দিন হয়েছিল। আমি দেখতেছি একজন অনেক ভালো ডাক্তার, কিন্তু উনি যখন স্টেজে কথা বলতেছে, হি ইজ আ ভেরি গুড স্পিকার অ্যাজ ওয়েল। একজন পাইলট, হি ইজ অলসো আ ভেরি গুড স্টোরি টেলার। এরকম যখন আমি দেখছি, তখন আমার মনে হলো যে জিনিসটা, যে আমি লাইফে কি করবো আই ডোন্ট নো, বাট ক্যাডেট কলেজ কিন্তু এত ব্রাইট মাইন্ডস ক্রিয়েট করতে পারছে, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দেম। আমি আজকে অডিটোরিয়ামে এখানে বসে ভাইয়াদের কথা চিন্তা করতেছি, ও মাই গড, সে কত সুন্দর করে কথা বলে, বা সে এখন তার প্রফেশনে কত ভালো করতেছে। আমি যখন লাইফের ওই স্টেজে যাব, আমি যাই করি লাইফ, কেউ যাতে আমাকে নিয়ে ওভাবে কথা বলে। So that was my motivation. Ex cadetরাই বেসিক্যালি আমার মোটিভেশন হয়ে দাঁড়াইছে in the initial days of class 7, which is surprising, but then again, that's what I felt that. গ্রেট। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার কাউন্সিলিং হোক বা যেটাই হোক, যেই ইভেন্টই হোক, নিজের লাইফের পারপাস খুঁজে পাওয়াটা লাইফের একটা বিগ ইভেন্ট। আমি অনেক Exactly. মানুষকেই দেখি যে এই ব্যাপারটা অনেক দিন হয়ে গেছে লাইফে, বাট এই ব্যাপারটা এখনো ফিগার আউট করতে পারতেছে না। বাট আমার কাছে মনে হয় যত দ্রুত ইউ ক্যান ফিগার আউট হোয়াটস ইউর পারপাস, মানে ওয়াই আর ইউ ব্রিদিং ইন, ওয়াই আর ইউ ব্রিদিং আউট, এ ব্যাপারটা জানা খুব জরুরি। মানে ভবঘুরের মতো চলতে থাকলাম, ব্যাপারটা কুল হইতে পারে যে চলতেছে, লাইফ চলুক, ডেফিনেটলি আল্লাহ ইজ দেয়ার, উই শুড হ্যাভ ফার্ম বিলিভ যে আল্লাহ যেটা করছে ভালোর জন্যই করতেছে, বা হি হ্যাজ এ প্ল্যান, বাট উই হ্যাভ টু পুশ আওয়ার সেলফ অ্যাজ ওয়েল। উই শুড হ্যাভ এ প্ল্যান। প্ল্যান ঠিক হইলো কি না হইলো সেটা বড় কথা না, প্ল্যান থাকাটা একটা বড় কথা। উদ্দেশ্যহীন নৌকা যেমন থাকে না, আমরা ছোটোকালে পড়ে আসছি যে এ শিপ উইদাউট এ সেইল ইজ লাইক, এরকম কিছু। তো আমার কাছে মনে হয় লাইফের এইম বা পারপাস অনেক বড় একটা ব্যাপার, সেটা তুই যেভাবে খুঁজে পাইস, সো দ্যাটস অ্যামেজিং। এবার যদি আইমান তুই শেয়ার করিস যে ক্যাডেট কলেজে তোর স্ট্রাগলগুলো কী ছিল, এবং সেখান থেকে হোয়াট ডিড ইউ লার্ন। ক্যাডেট কলেজে স্ট্রাগল, বেসিক্যালি আমার মনে হয় যে একটা ক্যাডেট মেবি 6 বছর ধরেই স্ট্রাগল করতে থাকে। জুনিয়র ক্লাসগুলোতে সে স্ট্রাগল করে সিনিয়রদের সাথে, বা হচ্ছে ক্যাডেট কলেজের কাস্টমস গুলোর সাথে, ট্রেডিশনস গুলোর সাথে, বা ডিসিপ্লিন গুলোর সাথে। আর সিনিয়র হয়ে যাওয়ার পর সে স্ট্রাগল করে হচ্ছে হায়ার অথরিটির সাথে, বা ওই মোমেন্টে তার কাছে যেগুলো তার ডিসিপ্লিনারি বার্ডেন সেগুলোর সাথে। সো ক্যাডেট কলেজের থ্রু আউট দ্য 6 ইয়ার্স স্ট্রাগল গুলা ছিল। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমি মনে করি যে স্ট্রাগল গুলো এত বেশি ছিল দেখেই মেবি হ্যাপিনেস গুলো এত বেশি ছিল, কারণ তখন ছোট জিনিসগুলো আমাদেরকে অনেক হ্যাপি করতে পারে। সো স্ট্রাগল নিয়ে যদি বলি, ফার্স্টেই তো স্ট্রাগল ছিল এই টাইম, আর হচ্ছে এই স্কেডিউল, আর হচ্ছে এই অ্যাক্টিভিটিস গুলোর সাথে কোপ আপ করা। আমি ক্লাস 7-এ খুবই একটা হেলদি বাচ্চা ছিলাম। তো হেলদি বাচ্চা হওয়ার কারণে অন্যরা যে কাজটা খুব সহজে করতে পারতো, পিটি খুব সহজে করে আবার হাউসে এসে সুন্দর মতো ফ্রেশ আপ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্টে যেতে পারতো, আমার এই ব্যাপারগুলোতে টাইম লাগতো। পিটি পিটি শেষ হতেও আমার টাইম বেশি লাগতো। তারপর ওইখানেও আবার ওই পিটি ভুল করার কারণেই কিছু আফটার ইফেক্টস থাকতো ওইটার। তারপর ওইসব পার করে হাউসে এসে দেখতাম যে সিরিয়াল অনেক বড়, যেটা রেজাল্ট হতো যে আমার ফ্রেশ আপ হতো টাইম বেশি লাগছে। সো এই যে নতুন স্কেজুলের সাথে আর নতুন অ্যাক্টিভিটিসগুলোর সাথে কোপ আপ করাটা অনেক বড় একটা স্ট্রাগল ছিল, which is a very good learning as well. কারণ যখন আমি আপনাকে একটু আগে বললাম যে my motivation was to keep my dad happy, and my second motive was to be a person whom people will talk about, who will be an example to the society. এই দুইটা জিনিসই তো বেসিক্যালি মোটিভেশন ছিল। সো এই স্ট্রাগল গুলো কেন আমার জন্য, মানে কি লার্নিং আমাকে দিছে, কেন আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, এটা যদি বলতে চাই আমি বলবো যে হচ্ছে এটা আমাকে শিখাইছে যে এভরিথিং কামস উইথ আ কস্ট। আমি যদি কিছু একটা অ্যাচিভ করতে চাই, আমি যদি হচ্ছে ওইরকম টকেবল একটা পার্সন হইতে চাই, যদি আমার প্যারেন্টস এর হাসি পেতে চাই, ইট উইল টেক আ কস্ট, বাডি, নাথিং উইল কাম ফর ফ্রি। তো এই জিনিসটা আমার মনে হয় স্ট্রাগলস গুলো আমাকে শিখাইছে। সেকেন্ড অফ অল, যখন সিনিয়র হইলাম, সিনিয়র হওয়ার পর স্ট্রাগল গুলো রয়ে গেছে, যে সিনারি গুলো চেঞ্জ হয়ে গেছে। তখন হচ্ছে আমি আমার যেটা ফিল হলো যে ইটস নট হাউ ইউ মেনটেন দ্য থিংস, it's a lot about how you communicate with others.
কারণ হচ্ছে আমাদের যে স্টাফরা ছিল, যাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আমি, আমার লাইফের অনেক বড় একটা পার্ট আমাকে শেপ করার জন্য। তো দেখা যেত যে আমাদের স্টাফরা কিন্তু স্ট্রিক্ট ছিল। তো দেখা যেত যে অল অফ দ্য ডেজ আমি চাইলেই আমার জুতাটা পুরোপুরি পলিশ রাখতে পারতাম না। আমরা যে মেটাল ব্যাজ গুলো পরতাম শোল্ডারে, ওটা সবসময় পলিশ থাকতো না। হয়তো ক্যাপ ব্যাজের যে মেটালটা, কলেজ সাইনটা থাকতো না পলিশ সবসময়। বাট ইন দোজ কেসেস অ্যাজ ওয়েল, আমি দেখতাম অনেক সময় আমার থেকে অন্য একটা ফ্রেন্ডের জুতাটা আরো ওয়েল গ্রুমড বা হচ্ছে পলিশ করা। সে হচ্ছে জাস্ট তার বিহেভিয়ারাল অ্যাপ্রোচের জন্য স্টাফের কাছে নাম নোট হচ্ছে তার হয়ে গেছে। আর যারা হচ্ছে ক্যাডেট নন ক্যাডেট ব্যাকগ্রাউন্ড থেকে পডকাস্টটা শুনছে, তাদের জন্য যদি একটু সিম্পলিফাই করি, আমাদের গেমস টাইম ক্যাডেটদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই প্লেজার একটা টাইম ছিল গেমস টাইমটা। তো যারা হচ্ছে অফেন্সেবল কোনো ব্যাপার করতো বা কোনো উল্টাপাল্টা কিছু করতো, তাদের নাম নোট হয়ে যেত স্টাফদের কাছে। তারা গেমস টাইমে ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলতে পারতো না, বাস্কেটবল খেলতে পারতো না, তাদের হচ্ছে শেল কাঁধে নিয়ে মাঠ চক্কর দিতে হতো, উইচ উই কল এক্সট্রা ড্রিল অর ইডি। সো ব্যাক টু মাই পয়েন্ট, আমি দেখতাম যে হচ্ছে আমার থেকেও মোটামুটি ভালো পলিশ নিয়ে আমার ফ্রেন্ড নাম নোট খেয়ে যেতেছে, তার থেকে আমার জুতার অবস্থা অনেক বেশি খারাপ। কিন্তু জাস্ট বিকজ অফ মাই অ্যাপ্রোচ টুয়ার্ডস স্টাফ, জাস্ট বিকজ মাই বিহেভিয়ার, আমি নাম নোটটাই খেলাম না, বেঁচে গেলাম। সো দ্যাট রিয়েলি হিট মি হার্ড একটা টাইমে, যে এই জিনিসটা কিন্তু আমাকে শিখাইলো যে কমিউনিকেশনটা কতটা ইম্পর্টেন্ট। আমি জানি আমি ডিফল্টার, আমি অলরেডি মাইনাসে আছি। এখন আমি যদি হাম্বল ডাউন টু আর্থ না হই আমার সামনের মানুষটার কাছে, হি ক্যান পানিশ মি উইচ ইজ রাইট। সে যদি আমাকে ছাড় দেয়, দ্যাট উইল বি আ ফেভার। সো আমি কিভাবে ওই ফেভারটা আদায় করে নিব, বাই কমিউনিকেশন, বাই হাউ আই প্রেজেন্ট মাইসেলফ টু হিম, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো যেটা বললাম, জুনিয়র থাকাকালে একটা স্ট্রাগল ছিল, সিনিয়র থাকার পর স্ট্রাগল গুলো রয়ে গেছে, সিনারিও চেঞ্জ হয়েছে। সো এইটা ছিল আমার আরেকটা লার্নিং, যে কমিউনিকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যেটা আমি ক্যারেট কলেজ ডেইজে বুঝে গেছি ইনস্ট্যান্স গুলা দিয়ে। সো এটাই আর কি, এই স্ট্রাগল গুলা না থাকলে হয়তো এই লার্নিং গুলো আসতো না। আর যেই লং একটা চেরিশ ড্রিমের প্রতি আমি আগাচ্ছি, এই ডেভেলপমেন্টের রেসটাতে আমি হয়তো একটু পিছিয়ে যেতাম। আপনারটা শুনতে চাচ্ছি ভাইয়া। যেটা বললি যে ক্যারেট কলেজে তো স্ট্রাগল একটা কনস্ট্যান্ট ব্যাপার, জাস্ট সিনারিওগুলো চেঞ্জ হয়, আই এগ্রি। ক্লাস 7-এর স্ট্রাগল কী ছিল? ক্লাস 7-এর স্ট্রাগল ছিল নিজের গা বাঁচানো, নিজের গাইডের গা বাঁচানো, সিনিয়রদেরকে একটু হ্যাপি রাখা, মানে টেবিলে বা যেখানে ক্লোজ কন্ট্যাক্ট থাকে, এটাই স্ট্রাগল। বাট স্ট্রাগল ইজ অলওয়েজ দেয়ার। আমার কাছে মনে হয় আমি স্ট্রাগল থেকে যদি কী কী শিখছি এটা যদি বলতে চাই, আমার একটা লাইফ ফিলসফি আছে, এটা স্ট্রাগল থেকে শিক্ষা নেওয়ার পিছনে এটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমার কাছে মনে হয় আমি লাইফে যে কষ্টগুলো করি, নাথিং গোজ আনপেইড, এরকম আমার কাছে মনে হয়। ধর আমি রাত জাগতেছি, এই যে রাত জাগতে যে কষ্ট হচ্ছে, এখন ধর আমি ইমিডিয়েট কোনো কিছু পেলাম না রাত জাগার জন্য, বাট আমি বিশ্বাস করি এটার জন্য আমি লং রানে কিছু না কিছু একটা পাবো। সো ক্যারেট কলেজে ধর আমাদেরকে প্রচুর ফিজিক্যাল, মানে থাকে না ফিজিক্যাল হার্ডলস, মানে হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো আমার মধ্যে এই জিনিসটা কাজ করতে, যে আমি হয়তো যে হার্ডশিপটা করতেছি এইটার কারণে আমি ইমিডিয়েট একটা রেজাল্ট পাবো না, মানে আই উইল গেট দ্য আউটকাম নট ইমিডিয়েটলি বাট আলটিমেটলি। এইটার কারণে ধর আমার অনেক কষ্ট বা অনেক প্যারা কমে গেছিল এই পয়েন্ট অফ ভিউটার কারণে। এটা আমি এখনও করি। ধর আমার কাছে মনে হয় যে কোনো কিছু কাজ করতে গেলে প্যারাটা একটু কম খাই, জাস্ট বিকজ আমার মনে হয় যে আই উইল গেট সামথিং আউট অফ ইট। কষ্ট করলে এটা আসেই, ব্যাক আসেই, আল্লাহ কীভাবে জানি মিলাই দেয়। ধর তোকে ইমিডিয়েট হবে, নাহলে পরে হবে। যেমন আমি যখন ক্লাস 5-এ, আমি জাস্ট একটা স্টোরি শেয়ার করি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি 1 মার্কের জন্য বৃত্তি মিস করি। ওই বছর আমি কষ্ট কম করি নাই। আমি মোটামুটি ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে পড়া নিয়ে খুব প্রেশার দিত, মানে আমার বাবা আমাকে পড়াশোনা করাইতো। আমার ছোটোবেলা থেকে যা যা রেজাল্ট করছি সবই বাবার অবদান। আমার বাবা পড়াশোনায় খুব সিরিয়াস বরাবরই। সো বাবা খুব কষ্ট পাইলো, আমারও খারাপ লাগলো, এত কষ্ট করে পড়াশোনা করলাম। এখন আমার কাছে মনে হয় আমি যখন ক্যারেট কলেজে পড়ছি, ক্যারেট কলেজ থেকে যখন 8-এ বা 10-এ বা 12-এ ভর্তি হয়ে খেয়েছি, অনেক সময় আমার মনে হয়েছে যে আমি যে রেজাল্টটা পাইছি এটা হয়তো, মানে সেলফ ডাউট না, আমার কাছে মনে হয়েছে রিয়েলি যে অ্যাকচুয়ালি অতটা ভালো হয়তো আমি ডিজার্ভ করি না। কিন্তু ওই যে আমি আগে ভালো করছিলাম, ওইখানে আমি পাই নাই, 1 মার্কের জন্য কষ্ট রয়ে গেছে, সেই কষ্টটা আবার এখানে এসে লাঘব হয়ে গেছে। সো সামহাউ অর অ্যানাদার আল্লাহ
পে ব্যাক করছে, আমি যতটুকু খাটছি এটা সবসময় পে ব্যাক করে বলে আমি বিশ্বাস করি যে কাউকে। এই জন্যই কখনো কাউকে যদি আমি হতাশ দেখি, আমি এই ব্যাপারটা তার মধ্যে খুব বেশি ট্রান্সমিট করার ট্রাই করি যে ইউ উইল গেট ইট ব্যাক ওয়ান ডে অর অনেকে আছে হতাশ হয়ে যায়, আমি নিজেও হই, হতাশ হওয়াটাই স্বাভাবিক, বাট আমার কাছে এটা মিনিং করে। তো এটাই, যখনই কোনো ফিজিক্যাল হার্ডশিপ গেছে ওইটাকে আমি চিন্তা করছি যে হ্যাঁ হয়তো এখন অনেকে চিন্তা করতে পারে যে বিশেষ করে জুনিয়ররা যদি কেউ শুনে থাকে যে ভাই চিকেন হয়ে আছে, এটা আবার কি, এটা থেকে আমি কি আর আউটকাম পাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, তুমি চিকেন হয়ে আসো, মানে চিকেন ইজ এ পানিশমেন্ট ইন ক্যারেট কলেজ, মুরগি হওয়া যেটাকে বলে, এটার মধ্যে হয়তো তুমি ডিরেক্ট কোনো আউটকাম পাচ্ছ না, বাট এই যে তুমি সিনিয়রের কথা শুনে একটা ইয়ে হয়েছো, মানে আমার কাছে মনে হয় যে যেই সিনিয়রের সামনে আমরা চিকেন হয়েছিলাম সেই সিনিয়রের উপর সেই সিনিয়রের কাছে আমাদের একটা অধিকার দাঁড়ায় গেছে, বা সেই সিনিয়রে আমাদেরকে এখন হেল্প করছে, সেই সিনিয়র আমাদেরকে মেন্টর করতেছে, যাদের সামনে আমরা একদিন চিকেন হয়েছিলাম, সেই সিনিয়ররা এখন আমাদেরকে প্রচণ্ড আকারে ভালোবাসে। কোনো একটা জায়গায় গেলে, কোনো জায়গায় দেখা হইলে, যে কোনো সময় ফেসবুকে একটা নক করলে ওই মানুষটার কাছে কিন্তু আমি মেমোরেবল হয়ে গেলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে একটা সিনিয়র একটা কথা বলছিল যে উনি বলছিল যে ওনার মানে একটা জুনিয়রকে উনি পানিশমেন্ট দেয়, বাট সেই জুনিয়র হচ্ছে আমার সিনিয়র, মানে ওনার জুনিয়র আর কি। তো বললো আমি মিস্টার এক্সকে পানিশমেন্ট দেই, মিস্টার এক্সকে আমার খুব পছন্দ। আর আমার কাছে কথাটা তখন খুব কন্ট্রাডিক্টরি লাগছে। আপনার যদি পছন্দের হয় তাহলে আপনি পানিশমেন্ট কেন দেবেন? তাহলে তো আপনার মাথায় তুলে রাখার কথা। আর পানিশমেন্ট পছন্দের জিনিস বলে যে আমি যখন ওকে পানিশমেন্ট দিছি ফর দ্য এন্টায়ার লাইফ, মানে উনি ক্যারেট ক্লাস পাস আউট হওয়ার কিছুদিন আগে আমাকে এই কথাটা বলছে যে থ্রু আউট মাই ক্যারেট লাইফ আমি যতবার ওকে পানিশমেন্ট দিছি একটা বারও আমাকে কোনো অবাধ্য করে নেই। মানে আমাকে মাঝে মাঝে হুদে পানিশমেন্ট দিতাম, বলতাম যে গরম লাগতেছে কেন, তুমি 10টা পুশ আপ দাও, অ্যান্ড গরম লাগতেছে সাথে তোর কোনো ইয়া নেই। সো ও যদি ও রেবেল করতেই পারতো বা বেয়াদবি করতেও পারতো, যে ভাই আমি এইটা বলতে পারতো যে ভাই গরমের সাথে আমাকে দোষ, ও সাথে সাথে হাসি মুখে আমার কথাটা ফলো করছে। এই যে ভক্তিটা, এটা হয়তো তাকে সেই জুনিয়রটা সম্পর্কে অনেক বেশি ফ্যানাটিক করে তুলছে, সেই জুনিয়র সম্পর্কে তার মনে একটা অনেক বড় একটা পজিটিভ অ্যাফেকশনের জায়গা এনে দিছে। সো আমার কাছে মনে হয় এইটাই, ইউ উইল গেট ইট ওয়ান ওয়ে আর অ্যানাদার, ইজ জাস্ট দ্য ওয়ে হাউ ইউ সে ইট, তুমি কীভাবে তুমি ব্যাপারটাকে দেখতেছো, কীভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করতেছো, এইটাই। চাইলে অনেক কিছুকে অনেক ভুয়া গালিগালাজ করে উড়ায় দেওয়া যায়, হ্যাঁ কী করতেছি না করতেছি এগুলো কোনো মানে আছে, বাইরের পোলা পাইন বই 3বার পড়া শেষ আমি চিকেন হয়ে আছি, হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, ইউ আর লিভিং ইউর ওন লাইফ অ্যান্ড দে আর লিভিং দেয়ার ওন লাইফ, বাট তুমি যেভাবে লাইফটাকে দেখো এটাই, দেখার চোখটা যেমন আসলে ব্যাপারগুলো এরকমই হয়। তো যাই ওকে, স্ট্রাগল নিয়ে কথা বলছি, শেষ করি। স্ট্রাগল অনেক ছিল, প্রত্যেকটা স্ট্রাগল থেকে আমি শেখার ট্রাই করছি, প্রত্যেকটা স্ট্রাগল থেকে আমি একটা পজিটিভ ভাইব নেওয়ার ট্রাই করছি যে আই উইল গেট সাম ওয়ে ব্যাক। অনেক বড় একটা স্ট্রাগল ছিল সকালে ঘুম থেকে ওঠা। এখন আমি অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে ওঠার ট্রাই করি, অ্যালার্ম ট্যালার্ম দিয়ে, মানে চিন্তা করি কতটা হিপোক্রিট আমি। তখন ঘুম থেকে উঠানোর জন্য আমি গালিগালাজ করতাম ক্যারেক্টার সিস্টেমকে, ভাই একটু ঘুমাইতে দিলে কি 8টা বাজে পিটি করলেই তো, 8টা থেকে 9টা পিটি করবো, তারপরে ইয়া শুরু হবে, হ্যাঁ। তো অনেকগুলো চিন্তা করতাম। এখন নিজে সকালে ঘুম থেকে যেদিন উঠতে পারি সেদিন নিজের কাছে অনেক থ্যাঙ্কফুল ফিল করি, বা সকালে ঘুম থেকে ওটা একটা ব্লেসিং ভাই, এটা এখন আমি বুঝি। তো যাই হোক, এরকম অনেক স্ট্রাগলই ছিল যেগুলো তখন প্যারা লাগছে। বিকালে অনেক সময় অনেক দিন এরকম হইতো ঠ্যাঙা গেম খেলাইতে নামাইতে হইতো অনেককে, অ্যাটলিস্ট আমাকে না অনেককেই, বা অনেক দিন গেম করতে পছন্দ হইতো না, গেমটা আমি ঘুমাইতে ইচ্ছা করতো, এমন না গেম করতে ইচ্ছা করতো না, বা মনে হতো ঘুমাই বা পড়ি। অনেক সময় আমরা গেম ডজ দিয়ে পড়তে গেছিলাম, এই জন্য ধরাও খাইছি, পানিশমেন্টও খাইছি। এখন বুঝি যে ওই গেমস টাইমটা কতটা ইয়ে ছিল, এখন বিকলগুলো খুব বেশি জেনারিক কাটে। সেটাই, স্ট্রাগল যা ছিল আমার কাছে মনে হয় এভরি স্ট্রাগল ওয়াজ ওয়ার্থ ইট, এভরি স্ট্রাগল হ্যাজ শেপড মি অ্যাজ এ বেটার হিউম্যান, ফিজিক্যাল বলি মেন্টাল বলি, এইটাই। দ্যাটস অ্যামেজিং। আর অনেক ক্ষেত্রে আসলে রিলেটেবল। আমার মনে হচ্ছে যারা শুনতেছে, প্রেজেন্ট ক্যারেট এক্স ক্যারেট যারাই শুনবে তারাই আসলে স্ট্রাগল গুলোকে নিজের ওয়েতে ডিফাইন করতে পারবে। আমার মনে হয় না, আমি এই জিনিসটা খুব কনফিডেন্টলি বলতেছি এই পডকাস্টে, আমার মনে হয় না এমন কোনো ক্যারেট আছে যে এক্স ক্যারেট হওয়ার পরে ক্যারেট কলেজ সিস্টেমটাকে ব্লেম করে। সবাই থ্যাঙ্কফুল হয় কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক্স ক্যারেট হওয়ার পরে, কারণ তখন যে সেন্স অফ ম্যাচুরিটিটা গ্রো হয় তখন সে বুঝে যে না, ইট ওয়াজ ইম্পর্টেন্ট। এই যে আপনি একটা কথা বললেন যে ওই সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনি এত খেপে যেতেন বা ক্যারেট সিস্টেমটাকে দোষারোপ করতেন, বাট এখন এই যে সকালে ঘুম থেকে উঠাটাই আপনার কাছে কত বড় একটা অ্যাচিভেবল ব্যাপার হয়ে গেছে। এই জিনিসগুলো আর কি, সেই ম্যাচুরিটিটা গ্রো আপ হইতে একটু লেট হয়। তো আমরা স্ট্রাগল গুলো নিয়ে কথা বললাম। এখন যদি ভাই আমি আপনাকে জিজ্ঞেস করি যে অ্যাজ ক্যারেটস, আমরা জানি যে ক্যারেট কলেজ গুলোতে ইন্ট্রা ক্যারেট কলেজ এন্ড ইন্টার ক্যারেট কলেজ কত ধরনের কম্পিটিশন হয়,
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর শেষ নেই। সো এই যে এত কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট, যেখানে ইফ আই এম নট রং প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে কালচারাল কম্পিটিশন হচ্ছে, প্রত্যেক মাসে একটা করে স্পোর্টস ইভেন্ট মাস্ট হচ্ছে। সো এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আপনি কেমন ফিল করলেন এন্ড হাউ ইট হ্যাজ আ পার্ট টু শেপ? আচ্ছা, সো আমাদের কাছে কয়েকটা পয়েন্ট ছিল, তাই না, যেটা নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স এবং লার্নিং শেয়ার করার কথা। একটা ছিল কম্পিটিশন, একটা ফেলোশিপ। আমি একসাথে ফেলোশিপ কম্পিটিশন দুইটা নিয়ে শর্ট করে বলে ফেলি, আই গেস লেন্দি হয়ে যাবে না হলে অনেক এলাবোরেট করতে গেলে। আমিও সেম জিনিসটা বলি। আমি বাইরে এসে অনেককে অনেকবার বোঝানোর ট্রাই করছি, বাট আমি পারি নাই যে ক্যারেট কলেজে 365 দিনের প্রত্যেকটা মোমেন্টের মধ্যে যে কম্পিটিশন থাকে। এখন মাঠেরটা মাঠে গেল, ঘাটেরটা ঘাটে গেল, খাতা কলমেরটা খাতা কলমে, মানে ফিল্ড কম্পিটিশন, স্টেজে কম্পিটিশন, স্টেজ কম্পিটিশন, একাডেমিক্স কম্পিটিশন। এর বাইরেও ডিসিপ্লিনে যে কম্পিটিশন হয় সেটা কিন্তু প্রত্যেক মোমেন্টে কাউন্ট হয়। লাইক আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছি, আমি ক্লাসরুম থেকে বের হয়ে ডাইনিং হলে যাচ্ছি, এই ডাইনিং হলে যাওয়ার মাঝখানে যদি আমি একটা আকাম করে বসি, তাহলে দ্যাট গোনা এফেক্ট মাই কম্পিটিশন পয়েন্ট। আকাম মানে কি হইতে পারে? তুমি একা যাচ্ছ, তোমাকে মানে যেতে হলে সব জায়গায় সবসময় স্কোয়াড করে যেতে হয়, মানে 3 জন করে যেতে হয় বা 2 জন করে যেতে হয়, একা হাঁটা যায় না। সে যে আমি একা হেঁটে যাচ্ছি, এটা একটা পাপ, এটা একটা আকাম, এবং এটার কারণে আমার কম্পিটিশনে আমি পিছিয়ে যাচ্ছি। এটা একটা কম্পিটিশন, আমি একা হেঁটে গেছি, এটা একটা এক্স্যাক্টলি। আমি ঘুম থেকে উঠতে লেট করছি একদিন, ওই টাইমে কিন্তু কোনো কম্পিটিশন চলতেছে না, বাট স্টিল দ্যাট এফেক্ট। সো প্রত্যেকটা মোমেন্টে উই ওয়ার ইন কম্পিটিশন লিটারেলি। এবং সকালে খাইতে গেছি, আমরা খাওয়া শেষ করছি, যে স্যার থাকে উনি পুরো ডাইনিং হল চক্কর মেরে দেখবে কোন হাউস সবচেয়ে বেশি খাবার নষ্ট করছে, কোন হাউস সবচেয়ে প্রপার ছিল। যারা প্রপার ছিল তারা ওই দিন ফার্স্ট হবে, যারা প্রপার কম ছিল তারা ওই দিন থার্ড হবে। আমরা মার্চ করে ডাইনিং হলে, আমরা মার্চ করে ব্রেকফাস্ট শেষ করে একাডেমিক্সে যাচ্ছি। কোন হাউসের মাস্টার জুতা টুতা টানানো সব ভালো ছিল তারা ফার্স্ট হবে, তারা সেকেন্ড। আমি জাস্ট একটু ব্রেকডাউন করতেছি কীভাবে আমরা সারাদিন কম্পিটিশনে থাকি। আমরা আবার মিল করতে আসছি, মানে ক্লাসরুমের মাঝখানে যে টিফিন ব্রেক ওইটা আসছি, ওইখানে আমাদের কাদের সমস্যা কী ছিল, তারা থার্ড হবে ফার্স্ট হবে। এরকম প্রত্যেকটা মোমেন্টে উই ওয়ার সার্ভেইলড এবং আমাদের ওইভাবে মার্কিং হইতো। সো প্রত্যেকটা মোমেন্টে আমরা কম্পিটিশনে ছিলাম। ব্যাপারগুলো খুব প্যাথেটিক লাগতো যে এই কম্পিটিশনগুলো মেনটেন করার জন্য আমাদেরকে তো প্যারা খাইতে হতো, লাইক প্রতিদিন শেভ করতে হতো, লিটারেলি প্রতিদিন শেভ করতে হইতো। লিটারেলি প্রত্যেক জায়গায় দেখা গেছে যে মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে তার একজনের সাথে মনোমালিন্য হয়েছে। এখন পুরা কলেজ চলে গেছে, ওই মনোমালিন্য হওয়া মিস্টার এক্স আর আমি দাঁড়ায় আছে, ওর সাথে আমার মার্চ করে করে যাওয়া লাগবে। মানে ইট ইজ নট এ গুড থিং মনোমালিন্য হওয়া, আমি জাস্ট বলতেছি আর কি যে মানে এতই আন্ডার মানে রুল এখানে থাকা লাগে। তো ধর কি এনে বলতেছিলাম কম্পিটিশনের ব্যাপারে, রাইট? সো ধর এই যে প্রতিদিনকার যে স্ট্রাগলটা, তখন হচ্ছে আমার খুব প্যারা খাইতাম যে কী হচ্ছে না হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে মার্কিং করার, কোয়ান্টিফাই করার কোনো দরকার আছে? আমাদেরকে একদিন ছেড়ে দিলেই তো পারে। এখন চিন্তা করি যে ওই যে কম্পিটিশনগুলোর ফলে আমার মধ্যে কি হয়েছে, আমি কি শিখছি। নাম্বার 1, যে প্রত্যেকটা মোমেন্টে দ্য আর্থ ইজ মুভিং অ্যান্ড সামওয়ান ইন সাম পার্ট অফ ইউর ওয়ার্ল্ড ইজ গেটিং অ্যাহেড। ক্যারেট কলেজে ছিল সামওয়ান ইন সাম পার্ট অফ দ্য আদার হাউস ইজ গেটিং অ্যাহেড। কেউ তোমার থেকে ভালো পড়াশোনা করছে, তোমাকে একাডেমিক্সে বিট দিবে। যখন তোমরা হাউসে ঘুমাচ্ছ তখন কেউ অ্যাথলেটিক্স গ্রাউন্ডে দৌড়াচ্ছে, সে তোমাকে বিট দিবে। এই যে একটা সেন্স অফ তৈরি করে দিছে, সেন্স অফ কি বলবো, বললাম, সেন্স অফ একটা রাইভেলরি, পজিটিভ রাইভেলরি তৈরি করে দিছে যে সামওয়ান ইজ গেটিং অ্যাহেড। এইটাই জাফর ইকবাল স্যার একটা কথা বলেন যে তুমি না পড়ো কোনো সমস্যা নাই, মানে তুমি যদি বই না পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ কিন্তু পড়তেছে। সো তুমি কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তার কাছ থেকে এক লাইন করে পিছিয়ে যাচ্ছ, এক লাইন না মানে আরও বেশি লাইন করে তুমি পিছিয়ে যাচ্ছ। সো ওইটাই আর কি, যে এই যে সেন্স অফ, এই সেন্সটাই না অনেক সময় থাকে না। আমি এখনও মাঝে মাঝে চিন্তা করতে কষ্ট হয় যে কেউ না কেউ আগায় যাচ্ছে, বাট এই ব্যাপারটা অনেক বেশি সেলফ থট প্রভোকিং আমার কাছে মনে হয়েছে ক্যারেট কলেজ থেকে আমি যেটা শিখছি। আরেকটা বিষয় হচ্ছে যে ধর বিভিন্ন কম্পিটিশনস হইতো, তো সো প্রত্যেকটা কম্পিটিশনে উই ট্রাই টু ব্রিং দ্য বেস্ট আউট অফ আস। আমরা তো হাতে গোনা 100 জন একটা হাউসে, সো ওর থেকে আমরা কখনো ইম্পোর্টও করতে পারবো না, কখনো এক্সপোর্টও করতে পারবো না। ধর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা আছে, তারা একটা প্লেয়ার ইম্পোর্ট করলো, আমরা কিন্তু এটা পারি না। 6 বছর সেম ওয়ার্কফোর্স নিয়ে কাজ করতে হয়।
সো সবাইকে সেভাবে সেট করা যে ও এই কম্পিটিশনে যাবে, ওইটাতে ভালো আছে, ওইটাতে যাবে, ওইটায় যাবে না, এই যে স্ট্র্যাটেজিক্যাল যে থিঙ্কিংটা, এই স্ট্র্যাটেজিক থিঙ্কিংটাই একটা বড় কম্পিটিশনের পিছনে স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা গ্রো আপ হওয়ার যে অপরচুনিটিটা ক্যারেট কলেজ দিছে থ্রু কম্পিটিশন, এটা একটা ব্লেসিং ছিল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হাউ টু ম্যানেজ এ টিম, হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ পিপল, হাউ টু know your strength and weakness, how to know your people's strength and weakness, এটা একটা ব্যাপার। how to act as a team, পাঁচটা ছেলে পাঁচ কোণা থেকে দাঁড়ায় গেছে, একটা টিম হয়ে গেছে, সাথে সাথে একটা বাস্কেটবল খেলা নেমে গেছে, এই ব্যাপারটা অনেক দ্রুত কোল্যাপ করতে পারাটা। তারপর ধর খুবই 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 পজিটিভ, আমরা 6 বছর অনেক কম্পিটিশনস করছি, খুবই আমার মনে পড়ে না কোনো কম্পিটিশনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না, আমার মনে নাই। তো এরকম খুবই পজিটিভ রাইভেলরি, প্রচণ্ড রকমের একজন আরেকজনের মধ্যে রাইভেলরি, বাট খুবই স্পোর্টসম্যানশিপ বল বা থাকে না অপোনেন্টকে প্রচণ্ড পরিমাণে সম্মান দিতে পারা, ইমোশনটাকে সাইড করে রাখা প্রফেশনাল ক্ষেত্রে, এই ব্যাপারগুলো, এইটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে কম্পিটিশনের মধ্যে থাকলে প্রচণ্ড পরিমাণে সেলফ ডেভেলপমেন্ট হয়। ধর একটা ছেলে জীবনে চাকতি মারে না, এখন যখন ক্লাস 10-এ উঠছে তাকে তো একটা চাকতি মারা লাগবে। এখন এই যে চাকতি মারা লাগবে, এইটার কারণে একটা ছেলে একটা চাকতি মারতে শিখলো, এইটার কারণে একটা ছেলে তার হাতের মাসেল বাড়াইলো, হাতের মাসেল হয়তো সে স্ক্যারেট হয়ে ওটা নষ্ট করে ফেলছে, সে চাকতিও জীবনে আর মারবে না। কিন্তু নতুন স্কিল শেখার যে একটা প্রসেস, সেটার মধ্যে দিয়ে সে যে গেল, নতুন একটা স্কিল যে সে শিখলো, এবং সে যে একটা নতুন স্কিল শিখতে পারে, সে যে চাকতি মারতে পারে। যেমন আমি চাকতি মারছি, আমি জীবনে চিন্তা করি না আমি চাকতি মারবো, বাট আমি পারছি, আমার মধ্যে 1 ডিগ্রি হলেও কনফিডেন্স বাড়ছে যে না আমি অ্যাটলিস্ট একটা নতুন কিছু করতে পারি। আমাকে যদি এমনকি বলে হ্যামার মারতে, আমি অতটা ভয় পাবো না আগের মতো, কারণ আমি জানি যে না নতুন স্কিল আমার দ্বারা পসিবল। এই যে সেন্স অফ একটা কনফিডেন্স নিজের মধ্যে যে না আই ক্যান লার্ন অ্যান্ড অ্যাপ্লাই সামথিং ইন এ ফিউ আওয়ার্স, ইন এ ফিউ ডেইজ ফর দ্য সেক অফ দ্য কম্পিটিশন, এই ব্যাপারগুলো। সো কম্পিটিশনের মধ্যে থাকতে থাকতে না জীবনে প্রচণ্ড পরিমাণে ধর একটা মানে জীবনটা অনেক বেশি ডাইনামিক ছিল, অনেক বেশি সেলফ ডেভেলপমেন্টটা খুব বেশি থাকতো। তুই দেখবি পোমোডোরো টেকনিকটা মানুষ কেন ইউজ করে, পোমোডোরো টেকনিক কি 25 মিনিটের ক্লাটার টাইমের জন্য ইউজ করে না, কিন্তু পোমোডোরো টেকনিকে তুই যখন থাকবি তখন দেখবি যে তার ক্লক ইজ টিকিং, এটা তুই টের পাবি। সো ধর এখন আমি বসে আছি, এখন আমি যদি আল্লাহর রাস্তায় এখানে বসেই থাকি, সারাটা দিন বসে থাকি, আমার কিন্তু কোনো প্যারা নেই। বাট আমার মধ্যে যখনই ফিলিংসটা আসবে যে সামওয়ান ইজ গেটিং অ্যাহেড, আমার মধ্যে যখন এই ফিলিংসটা আসবে যে আমার সামনে এই বইটা আছে, আমি এই বইটা পড়তেছি না, বাট কেউ না কেউ পড়তেছে, আমার যখন এই ফিলিংসটা আসবে যে আমি একটা চাইলে এখন আমাকে একটা বেটার হিউম্যান করে ফেলতে পারি থ্রু লার্নিং এ স্কিল, এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা কম্পিটিশনের মধ্যে দিয়ে শিখছি। আমি ফেলোশিপটা খুব শর্টে শেষ করব। ফেলোশিপ নিয়ে যদি বলতে চাই, ক্যারেট কলেজে ফেলোশিপ নিয়ে সবার কোয়েশ্চেন যে তোমাদের মধ্যে কি এমন আছে যে তোমরা সবসময় একসাথে থাকো, একসাথে কথা বলো, তোমরা কি মনে করো, আমরাও তো আপনি ফেস করছেন ইউনিভার্সিটিতে গেলে মেবি অনেকে এটা বলছে যে ক্যারেক্টার সবসময় মানে এত ফ্রেন্ডলি হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো ধর কোয়েশ্চেন একটাই যে আমরাও তো কলেজে পড়ছি, তোমাদের মতো তো করি না, সারাদিন ক্যারেট করো, কি একটু পারো না বাইরে এসে বাঁচার জন্য? এখন ব্যাপারটা হয় কি, ক্যারেট কলেজে 6 বছর আমাদের মধ্যে এত রকমের এনার্জি, ফিলিংস, কোঅপারেশন আদান প্রদান হয় যে ওইটা না আস্তে আস্তে গড়ে যায়। এখন আমি একজনের সাথে ইউনিভার্সিটি, আমি কাউকে ছোট করতেছি না, কোনো স্কুল কলেজ কাউকে ছোট করতেছি না, উইথ ডিউ রেসপেক্ট, আমি জাস্ট বিভিন্ন প্রসেস, বিভিন্ন সিস্টেমের আউটকামের মধ্যে ডিফারেন্সিয়েট করতেছি। আমি যখন কারোর সাথে স্কুলে যাই, ওই স্কুলে ওর সাথে আমার কিছু কাজ হয়, লাইক একসাথে বসি, একসাথে লেখি, একসাথে টিফিন খাই, একসাথে বাট ক্যারেট কলেজে হয় কি আমি 24 ঘন্টাই থাকতেছি। সো 24 ঘন্টা একটা প্রসেস আমরা রিপিট করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা স্ট্রাগল শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠাই দিবে ফ্রেন্ড, তুই যে তোর ফ্রেন্ডের কথা বললি, আমি আমার ফ্রেন্ডের নামটা উজ্জ্বল রাখবো না, আমি বলবো জুবায়ের ইজ দ্য গাই যে আমাকে পড়াইতো, উঠাইতো। সো জুবায়ের, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো জুবায়ের যেরকম আমাকে এরকম উঠাইতো, সো এই যে জুবায়ের উঠাইতো, জুবায়েরও উঠাইতে আমার প্রতি একটা ফিলিংস কাজ করতো, ফেলো ফিলিংস, যে না শারিয়ারকে আমার দেখতে তুই তুলতে হবে, আমার তো ডাবল কাজ করতো। আমি তো আরও গ্রেটফুল যে আমি পিটি করতে পারতাম না, জুবায়ের না থাকলে আমি কোথাও যাইতে পারতাম না। এই যে ব্যাপারগুলো, এই যে ভ্যালুজের আদান প্রদান, এই যে ফিলিংস, ইমোশনসের আদান প্রদান, আমাদের যখন একটা পার্টি হইতো, আমরা অনেক কষ্টে হাউসে খাবার আনতাম, অনেক কাহিনী টাইনি করে ওই যা থাকতো সবাই একসাথে বসে টসে ডাইনিং হল থেকে পেয়ারার হাত পা ধরে কাঁচামরিচ আনতাম, পেঁয়াজ আনতাম, একটু তেল কারো কাছে থাকলে ওটা দিয়ে মাখায় সবাই একসাথে বসে খাইতাম। এই ব্যাপারগুলো না অনেক বেশি, মানে
তুই ধর পাশে বসে খাচ্ছিস, সো ধর ভার্চুয়ালি যখন কেউ মুভি দেখে কি হয় ব্যাপারটা, ওর স্ক্রিনে দেখতেছে, আমি আমার স্ক্রিনে দেখতেছি। সো ধর তুই তোর ফ্রেন্ডকে ফোন দিয়ে বললি যে দোস্ত তুই একটা ঝালমুড়ি খা, আমি একটা ঝালমুড়ি খাই, সো আমরা সেম টাইমে ঝালমুড়ি খাচ্ছি, সো আমাদের মধ্যে বন্ডিং হচ্ছে। কিন্তু ধর ওই যে পাশে বসে থাকার কারণে নিজেদের মধ্যে কিছু হরমোন রিলিজ হয়, আমার কাছে মনে হতো যে তখন একটা ফেলো ফিলিংস গ্রো হইতো। কিন্তু আমি জানি না যে অ্যাম আই টার্মিনালাইজিং ইট রাইট অর রং, হাউ দ্যাট সাউন্ডস আমি জানি না, বাট আই এম ফিলিং ভেরি পজিটিভ অ্যাবাউট দোজ স্মল গ্যাদারিংস, অ্যাবাউট দ্য পার্টিস, যেখানে আমরা একসাথে বসে একটা বিস্কুট 10 ভাগ ভাগ করে খাইতাম। তারপরে যখন রাত্রেবেলা একটা পার্টি থাকতো সবাই সবাইকে ঘুম থেকে উঠাইতাম। তো যাই হোক, আমার কাছে মনে হয় 6টা বছর একসাথে, আমরা তো 18 জন ছিলাম হাউসে, আর ইনটেকে 51 জন, সবাইকে বেঁচে থাকতে হেল্প করতাম। যেহেতু এটা একটা জার্নি, যেহেতু এটা একটা ট্রেনিং, মানে ক্যারেট কলেজ তো আর মজার কোনো জায়গা না, এখানে আমাদের ট্রেনিং হয়। সো মিলিটারি বেবি, মানে আমরা বলে বেবি মিলিটারি, সো বেবি মিলিটারি ট্রেনিং হলো একটা ট্রেনিং। এই ট্রেনিংয়ে অনেক উত্থান পতন থাকে, অনেক স্ট্রাগল থাকে। এই স্ট্রাগলগুলোতে আমরা একজনকে হেল্প করতাম, জাস্ট লাইক 8 ফুট দেয়ালের উপর একজন উঠে আসে, আরেকজন হাত টেনে ধরে ওকে উঠাচ্ছে, ব্যাপারটা এরকমই হইতো যে প্রত্যেকটা জায়গায় আমরা একজনকে টেনে উঠানোর ট্রাই করতাম। এগুলোর কারণে আমাদের ফেলোশিপটা অনেক বেশি বাড়ে, মানে নর্মালি আমার কাছে ব্যাখ্যা এটাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোর আমাদের প্যারেন্টসরা এখানে থাকে না, সো দ্য বয়েজ আর দ্য অনলি থিং উই গেট টু শেয়ার আওয়ার ফিলিং। সিনিয়রদের সাথে তো কিছু বলা যায় না, বলা যায় প্রথম ইনিশিয়ালি যায় না, অ্যাটলিস্ট 7-8 তো আমি সিনিয়রকে বলতে পারবো না যে ভাই আমার খুব মন খারাপ, তো আপনি চলেন একটু গল্প করে আপনার সাথে, এটা তো বলতে পারবো না। জুনিয়রের সাথেও গল্প হয়, বাট পরে গিয়ে পরবর্তীতে আমার সাথে অনেক জুনিয়রের গল্প হইতো যখন ক্লাস 12-এ উঠছি। বাট ইনিশিয়ালি এবং প্রাইমারিলি, তাও সিনিয়র জুনিয়র সাথে তুই সব কথা বলতে পারবি না, তুই কখনোই তোর অনেক কিছুই বলতে পারবি না। সো দ্য ফ্রেন্ডস আর দ্য অনলি থিং ইউ গেট ইন দিস ওয়ার্ল্ড, যাদের সাথে তুই তোর ডে টু ডে এতগুলো স্ট্রাগল শেয়ার করার মতো পাচ্ছিস। সো এরকম আমার মাঝে মাঝে থাকতে মনে হয়েছে যে ক্যারেট করে থাকবো না, আমি একটা ফ্রেন্ডের কাছে গিয়ে হালকা একটু কাঁদছি। আমার বলতে কোনো লজ্জা নাই, বাট এই যে আমি ওর কাছে যে কাঁদছি, ও আমার কাছে একটা ভরসার জায়গা। আমি একটা ছেলে মানুষ, আমি কখনো এটা চিন্তা করি নাই যে আমি ওর সামনে মানিজ্য যাবে ভাইয়া। আই ফিল হিম অ্যাজ এ অ্যাসাইলাম, যে আমি ওর সাথে ওর সামনে আমি কাঁদতে পারছি, ও নিজের মধ্যে এটা ফিল করছে। সেইটাই পরস্পরকে বেঁচে থাকার জন্য, একটা ভালো মানুষ হওয়ার জন্য যে হেল্প করাটা। বাবা মা ছাড়া 52টা ছেলে বাংলাদেশের 52টা জায়গা থেকে এক জায়গায় আসছে, সো সেই প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে যেতে হেল্প করাটা, এগুলাই ক্যারেট কলেজে ফেলোশিপের অনেক বড় একটা রিজন। আমি জানি না বাকিরা কি বলবে বা যারা শুনতেছেন তারা কীভাবে ইন্টারপ্রেট করবে, বাট আমার কাছে সোফার এটুই মনে হয়। আইমান, তোর কম্পিটিশন অ্যান্ড ফেলোশিপ সম্পর্কে সেটাতে কি শিখছিস, এটা একটু সবার সাথে আমাদের সাথে শেয়ার কর। অবশ্যই। তার আগে আমি দুইটা জিনিস বলে নিই, তো যে আমার মনে হয়েছে যে আপনি খুব রাইট ওয়েতেই টার্মিনালাইজ করতে পারছেন ব্যাপারটাকে, যে একজন আরেকজনকে বেঁচে থাকার জন্য হেল্প করা। আমার মনে হয় দ্যাটস দ্য পারফেক্ট ফ্রেজ ফর ইট। কারণ ক্যাডেট কলেজের অফিসিয়াল ডিকটেশন যদি আমরা দেখি, ইটস আ প্রি মিলিটারি বোর্ডিং স্কুল। এটাই হচ্ছে ক্যাডেট কলেজের অফিসিয়াল টার্মিনোলজি। তো একটা প্রি মিলিটারি বোর্ডিং স্কুলে লাইফ ওয়ন্ট গো ইজি, সবকিছুই থাকবে, মানে সবকিছুর মধ্যে একটা মিলিটারি ছোঁয়া থাকবে, টাফনেসটা থাকবে। তো এই সিচুয়েশনটার মধ্যে না গ্রো করতে হইলে অনেক বেশি সাপোর্টটা দরকার। সো ফার্স্টে কম্পিটিশন নিয়ে যদি কথা বলি, ক্যাডেট কলেজে তো সবকিছুই খুব জ্যাম প্যাকড, এন্ড I really loved it the way you deciphered the whole discipline thing. আমাদের যে ডিসিপ্লিন, যে একটা ট্রফি থাকে, যারা জানেন না তাদের জন্য বলছি, যে ওরা বছরের শেষে একটা ওভারঅল একটা চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়, যে এই হাউসটা চ্যাম্পিয়ন, সব আসপেক্ট মিলিয়ে এই হাউসটা রানার আপ, এই হাউসটা হচ্ছে থার্ড। তো এই ডিসিপ্লিনটাও কিন্তু ওই আসপেক্ট একটা ভাইটাল আসপেক্ট, আর এই ডিসিপ্লিনের ওয়েটেজটা অনেক বেশি থাকে। পয়েন্টস, যারা ডিসিপ্লিনের চ্যাম্পিয়ন হয় তারা অনেক বেশি পয়েন্টস পায়। সো এই ডিসিপ্লিনটা মেনটেন করতে গিয়ে দেখা যায় যে স্টেজ তো হচ্ছে আমার প্রত্যেক বৃহস্পতিবার একটা কালচারাল কম্পিটিশন, আমি সোমবার থেকে প্রিপেয়ার্ড হলেও বৃহস্পতিবারে আই ক্যান পুল দ্য বেস্ট আউট অফ মি। আমার একটা গেমস কম্পিটিশন মাসে একবার হয়, আমি যদি ওই কম্পিটিশন জন্য 2 সপ্তাহ আগে থেকে টিম বানিয়ে প্র্যাকটিস করি, আমি ওই কম্পিটিশনটাও জিততে পারবো। বাট ডিসিপ্লিনটা নিয়ে কি করা যায়, এটা তো প্রত্যেক সেকেন্ডে আমাকে মার্ক করা হচ্ছে। সো এই যে কনস্ট্যান্টলি একটা ডিসিপ্লিনারি একটা মেজারমেন্টের মধ্যে থাকা, একটা কম্পিটিশনের মধ্যে থাকা, আমার মনে হয় এটা খুবই ইউনিক। বাংলাদেশের আর কোথাও কোনো ইনস্টিটিউশনে এটা আছে বলে আমার জানা নেই, যে মানে 24/7 তুমি যখন ঘুমাচ্ছ
তুমি হচ্ছে যদি ঘুমাচ্ছ ঠিক আছে, কিন্তু রাতে গভীর রাতে উঠে যদি তুমি হাউসে হাঁটাহাঁটি করো, এটাও যদি কোনো স্টাফ দেখে নাম নোট করে নিয়ে যাবে। তো তুমি যখন ঘুমাচ্ছ সেই ঘুমানোর টাইমেও তোমার কোনো শান্তি নেই। সো 24/7 ইউ আর বিং ট্র্যাকড, এই ব্যাপারটা অন্য কোনো ইনস্টিটিউশন আছে কিনা আমি জানি না। যখন আই ওয়াজ আ ক্যাডেট আমার কাছে ব্যাপারগুলো খুবই বিরক্তিকর লাগতো, বাট আমি যখন বের হয়ে গেছি তখন আমার মনে হয়েছে যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ টু বি ইন আ স্কেডিউল 24/7। ক্যাডেট কলেজে থাকতে এই ডিসিপ্লিনটাকে ব্লেম করছি, এখন ফোনের মধ্যে হচ্ছে পোমোডোরো অ্যাপ নামাই, তারপর হচ্ছে টু ডু লিস্টের অ্যাপ নামাই, টাস্ক ম্যানেজমেন্টের অ্যাপ নামাই টু মেক মাই লাইফ ইজিয়ার। বাট আমি যখন ফ্ল্যাশব্যাক করি আমি তখন দেখি যে ক্যাডেট কলেজে চলতে আমার কোনো অ্যাপ লাগে নাই, ইট ওয়াজ ইনবিল্ট ইন মি। এই ব্যাপারগুলো আর কি। আর কম্পিটিশনের ব্যাপারগুলোর সাথে আমার খুবই সুইট অ্যান্ড সাওয়ার মেমোরি আছে। যদি একটা মেমোরির কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে ক্লাস 8 এর দিকে আমাকে আর আমার আরেকটা ক্লাসমেট সাজিদুল, দুইজনকে হচ্ছে এক্সটেম্পোর প্র্যাকটিস করানো হয় ইংলিশ এক্সটেম্পোরের জন্য। তো আমরা প্র্যাকটিস করতাম। প্র্যাকটিসের একটা পর্যায়ে হচ্ছে যখন আমার এটা ফিল হলো যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে 300 ক্যাডেটকে ফেস করে একটা এক্সটেম্পোর দেওয়া লাগবে। এখানে অ্যাড করে নেওয়া ভালো যে আমি আমার আগের স্কুলে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্ট নিতাম না। অ্যাজ আই সেড আর্লিয়ার, আই ওয়াজ আ ভেরি লেজি গাই, ভেরি রিলাক্টেন্ট গাই। সো আগের স্কুলটাতে কোনো কিছুতে পার্টিসিপেট করা হতো না। ক্যাডেট কলেজে ওই পিয়ার প্রেশারটার কারণেই, which is the outcome of the competitive mentality, পিয়ার প্রেশারের কারণে মনে হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড গেমসে ভালো, আমার একটা ফ্রেন্ড একাডেমিক্সে ভালো, আমি কিসে ভালো হইতে পারি, নিজেকে এক্সপ্লোর করতে গিয়ে ইংলিশ এক্সটেম্পোরে ট্রাই করা। বাট ওইখানেও আমার গিয়ে যখন মনে হলো যে 300 ক্যারেটকে ফেস করা লাগবে, স্টেজে যাওয়ার আগে একটা স্টেজ ফ্রাইটে আমি পিছিয়ে গেলাম। আমি ভাইয়াকে বলে প্র্যাকটিস করা বন্ধ করে দিলাম, আমি আর হচ্ছে কম্পিটিশনটাতে গেলাম না। যে ভাইয়ার কাছে হচ্ছে আমি সারেন্ডার করেছি, ওই ভাইয়াটা আমাকে ওইবার কিছু বলে নাই, ওইবার আমাকে ছেড়ে দিছে। কিন্তু এরপর যখন ইংলিশ ডিবেট কম্পিটিশনে যখন আমি আবার ফেস করলাম, মানে আবার যখন ইংলিশ ডিবেট কম্পিটিশন আসলো, আই ডিডেন্ট রেজিস্টার্ড ফর ইট। আমি বলি নাই যে আমি ইংলিশ ডিবেট করব, বাট ওই ভাইয়া আমাকে ডেকে এনে ফার্স্ট টু লাস্ট আমাকে হচ্ছে ইংলিশ ডিবেটের প্র্যাকটিসটা করাইলো। আমার তখন খুবই বিরক্তিকর লাগতো যে উনি আমাকে বলেও নিছে বলার সময় যে আমি তোকে ইংলিশ ডিবেটে পাঠাবো না, বাট থ্রু আউট দ্য টাইম ইউ হ্যাভ টু বি হিয়ার, তুই কুইট করতে পারবি না, ইংলিশ ডিবেট প্র্যাকটিস করা লাগবে। আমি খুবই বিরক্তি করতাম যে কিরে ভাই, আমাকে আমাকে বলেই দিছে যে ফাইনালি আমাকে সিলেক্ট করবে না, তারপর আবার প্র্যাকটিস করাচ্ছে। সো যেটা হইলো পুরো টাইমে আমি ইংলিশ ডিবেটের জন্য প্র্যাকটিস করলাম, কম্পিটিশনে আমি গেলাম না, জাস্ট আমি প্র্যাকটিসটাই করলাম। নাও রিমেন ভাই যেটা বললেন যে হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইজ অফ, আল্লাহ কোন না কোন একদিক দিয়ে দেয়। এইটা আমি হচ্ছে ক্লাস 8 এর কাহিনী বললাম। আমি যখন ক্লাস 12-এ গেলাম তখন দেখা গেল যে ক্লাস 12-এ আমাদের ইংলিশ ডিবেট করার মতো কোনো কম্পিটিটর পাওয়া যাচ্ছে না, কেউ নাই হাউসে। সিনিয়র গ্রুপে 2 জন করবে, আমার থেকে জুনিয়র ক্লাসের একজন হয়তো আছে, আর আমাদের ক্লাস থেকে কাউকে আনা যাচ্ছে না ইংলিশ ডিবেটের জন্য। তো তখন মানে মাঝখানে আমি অনেক ইসিএ অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলাম, বাট ডিবেটিং তো কখনোই আর করা হয়নি। ক্লাস 8-এর ওই 2টা সপ্তাহ প্রলং ট্রেনিং আমাকে দেওয়া হয়েছিল ইংলিশ ডিবেটের উপরে। সো ওইখান থেকে আমি একটু সাহস পেলাম যে কেউ যেহেতু নাই, আমরা তো এখানে আমাদের হারাবার কিছু নাই, লেট মি গিভ আ ট্রাই। সো ওই যে আমি ডিবেট প্র্যাকটিস করেছিলাম একটা কালে, এন্ড টু মেনশন হিয়ার, দিস গাই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ডিবেটার্স ক্যাডেট কলেজ এভার হ্যাড, তানজিল ভাইয়া। উনি স্পেশালি আমাদেরকে যখন এভাবে গ্রুম আপ করেছে, তার কিছু জিনিস আমি শিখে নিতে পেরেছিলাম। হোয়াট হ্যাপেন্ড ইজ 12-এ যখন ইংলিশ ডিবেটে আমি গেলাম, দ্য রেজাল্টস কেম আউট প্রিটি ওয়েল, আমি ফার্স্ট হয়ে গেছি ইংলিশ ডিবেটে। সো ওই যে একটা ক্লাস 8-এর একটা লার্নিং আমাকে কিন্তু ভাই কম্পিটিশনে যাইতে দেয়নি, আমাকে জাস্ট প্র্যাকটিসটা করাইছে। এটার যে একটা আউটকাম আমি 12-এ পেলাম, এইটা হচ্ছে আমার কাছে অনেক বেশি সারিয়াল লাগে যে না, এত লম্বা টাইম ধরে একটা ট্রেনিং আমার মধ্যে থাকতে পারে। সো আমি বেশি টাইম না নিয়ে আরেকটা স্টোরি বলবো ফেলোশিপের ব্যাপারটা, যে আর ক্যাডেট কলেজে আসলে কম্পিটিশন গুলার আমি মনে করি বিউটি হচ্ছে সিনিয়র জুনিয়ররা এত ভালোভাবে মিশতে পারে, আর জুনিয়ররা সিনিয়রদের থেকে এত কিছু শিখতে পারে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যেমন আমি যেটা দেখেছি ওটা হচ্ছে যে স্পোর্টস ইভেন্ট গুলাতে, অ্যাথলেটিক্স টাইম গুলাতে একটা সিনিয়র খুব ভালো খেলে, সে কিন্তু শুধু খুব ভালো খেলে না, সে যে ভালো খেলছে সে আরো 5 জনকে চেষ্টা করে নিজের মতো খেলাতে। এটার কারণে যেটা হয়, সেই সিনিয়রটা পাস আউট করে চলে যাওয়ার পরও লেগেসিটা রয়ে যায়।
So, আমি মনে করি যে কম্পিটিশন এন্ড ফেলোশিপের এটা অনেক ভাইটাল একটা পার্ট, আর এটা আমার কাছে খুবই লুক্রেটিভ একটা পার্ট লাগে। আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া ছিল আরিফ ভাইয়া, উনি মারাত্মক ভলিবল খেলতো, ওনার স্ম্যাশ কেউ তুলতে পারতো না কলেজে, মারাত্মক ভলিবল খেলতো। তো দেখা যেত যে ইন্টার প্র্যাকটিসের টাইমে সবাই হচ্ছে যেখানে প্র্যাকটিস করতেছে, উনি কিছু উইক প্লেয়ার বা হচ্ছে মেইন টিমের প্লেয়ার না, সেকেন্ড টিমের প্লেয়ারদেরকে নিয়ে উনি খেলতো। সবাই বলতো যে কিরে তুই মেইন টিমের প্র্যাকটিসে কেন থাকিস না, তুই ওদেরকে নিয়ে কেন পড়ে আসিস। ও বলছে যে আমি তো খেলি, নর্মালি তো মেইন টিমে তো খেলবোই, তোরা খেলতে থাক, সমস্যা নেই, আমি এরা যেহেতু প্র্যাকটিসে আসছে, এদেরও তো একটা গ্রুমিং আপ দরকার আছে, আমি এদের সাথেই খেলি। যেটা দেখা গেল আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচে আমাদের মেইন টিমের একটা প্লেয়ার সিক হয়ে গেল, খেলতে পারলো না। তখন কিন্তু আরিফ ভাইয়া যাদেরকে ট্রেন করাতো মাঠের এক পাশে নিয়ে, তাদের মধ্যে থেকে একজন মেইন টিমে খেললো, যেটা আমরা কোনো খেলবে বলে এক্সপেক্ট করি না, এন্ড হি প্লেড এক্সট্রা অর্ডিনারি ওয়েল। সো এই যে শুধু কম্পিটিশনটা ছাড়াও কম্পিটিশনের এতগুলা মানে ফ্রুটফুল আউটকাম ক্যাডেট কলেজ যে আমাকে দেখালো যে না, কম্পিটিশনের ব্যাপারটাও যে কতটা পজিটিভ হতে পারে, এটা যে লার্নিং হরাইজনকে কতটা বড় করে তুলতে পারে, এই জিনিসটা পুরোটা আসলে আমার ক্যাডেট কলেজ থেকে শিখলাম। ইয়া ডেফিনেটলি বাইরে আসার পরে তুই তো এখনও এই ইউনিভার্সিটির বাস্তবতায় পড়িস নাই, যখন পড়বি তখন টের পাবি কিছুদিনের মধ্যেই যে মোটামুটি অনেক ভালো একটা র্যাট রেস চলে বাইরে। কারণ স্বাভাবিক, আমাদের তুই অলরেডি র্যাট রেসে আসিস, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবি, আমাদের মানুষের থেকে ইউনিভার্সিটির সিট অনেক কম, আবার গ্র্যাজুয়েটদের থেকে চাকরিটার সংখ্যা মানে চাকরি প্রার্থীর থেকে চাকরির জায়গার ভ্যাকেন্সি অনেক কম। সব কিছু মিলে একটা বড় যে একটা র্যাট রেসে পড়ে, এইটার একটা খুব ভয়াবহ ভালো বা খুব সুন্দর রকমের একটা ওয়ার্ম আপ কিন্তু ক্যারেক্ট করে আমাদেরকে দেয় থ্রু দ্যাট কম্পিটিশন। আমার কাছে মনে হয় কম্পিটিশনগুলো করার কারণে একটা যে কম্পিটিটিভ মেন্টালিটি গড়ে ওঠে বা কম্পিটিটিভ একটা এজ আমরা পাই থ্রু আউট দ্য লাইফ, এইটা বাইরের লাইফের যে বিশাল একটা কম্পিটিশনে পড়ি আমরা এসে, ওইখানে খুব ভালো একটা এক্সট্রা এজ দেয় বলে আমার কাছে মনে হয়। দ্যাটস অ্যামেজিং। সো আই মিন ইফ আই আস্ক ইউ অ্যাবাউট সাম কি টেক অ্যাওয়েজ থ্রু আউট ইউর ক্যারিয়ার লাইফ, আমরা তো এখন কিছু পার্টিকুলার টপিক নিয়ে বললাম, এছাড়া কিছু কিছু টপিক আছে হয়তো ভাবে আলাদাভাবে টপিক হিসেবে ডিফাইন করা যাবে না, বা যেটা পরবর্তী লাইফে তুই ফিল করছিস যে এটা তোকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছে টু বি এ গুড হিউম্যান। আমার কাছে মনে হয় কি টেকঅ্যাওয়েজ যদি আমি বলতে চাই, নাম্বার ওয়ান যে জিনিসটা আমাকে ক্যারিয়ার কলেজ শিখিয়েছে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আই ওয়াজন্ট this much confident in my life back in class 7 or back in class 8. যত আমি জার্নিটাতে হচ্ছে এগিয়ে গেলাম, তত আসলে কনফিডেন্স না বিল্ড আপ হতে শুরু করলো। কারণ এই কনফিডেন্সটার পিছনেও পিয়ার প্রেশারের অনেক বড় একটা হাত ছিল, যেটা হচ্ছে আমি দেখছি যে আমার রুমমেট, সে আমার সাথেই ঘুমায়, আমার সাথে রুমে থাকে, সে স্টেজে অনেক ভালো, আমার আরেক রুমমেট একাডেমিক্যালি অনেক ভালো। এটা আমি আগেও মেনশন করেছি যে আমার আশেপাশে সবাই যখন ভালো করছে, আমার তখন মনে হবে যে আমি কেন পিছিয়ে থাকি। ক্যারেট কলেজ কিন্তু এমনই একটা কম্পিটিটিভ জায়গা, সবাই নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে বিজি আছে। কেউ একাডেমিক্স টাইমে, কাউকে আমরা দেখি প্রেপ টাইমে খুব কনসেন্ট্রেট করতেছে, কাউকে আমরা দেখি স্টেজে খুব সে ফেনোমেনাল, কাউকে দেখি যে গেমসে খুব ভালো করতেছে। সো এগুলা দেখতে দেখতে হচ্ছে নিজের ফার্স্ট একটা পিয়ার প্রেশার কাজ করে, পিয়ার প্রেশারের পর আসে সেলফ ডাউট, আমি আসলে পারবো কিনা, তারপর ওই জিনিসটা পার্সিউ করার চেষ্টা, আর এই জিনিসটা পার্সিউ করার পরই মানে সেলফ ডাউটের পরে স্টেজটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি অ্যাকমপ্লিশ করতে পারি বা না পারি, আমি যখন এটা দিয়ে গো থ্রু করবো, একটা সেলফ কনফিডেন্স আমার মধ্যে আসবো যে আই মাইট নট উইন, বাট আই ক্যান গো থ্রু ইট। এই যে এই জিনিসটা আর অ্যাকমপ্লিশ করলে তো সেলফ কনফিডেন্সটা আসলে আরো বেড়ে যায়। আমার মনে হয় যে পিয়ার প্রেশার, সেলফ কনফিডেন্স, এই দুইটা অনেক ভাইটাল অ্যাসপেক্ট ক্যারেক্ট কলেজ যেটা আমার শিখাইছে। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আই মাস্ট সে ইজ ডিসিপ্লিন। মানে আমাকে যদি কেউ বলে যে হচ্ছে একটা কোয়ালিটি বলতে দ্যাট ক্যান শেপ আ হিউম্যানস লাইফ, দ্যাট ইজ মানে দ্যাট ওয়ান কোয়ালিটি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো ডিসিপ্লিন। কারণ আমি দেখি যে প্রত্যেকটা হিউম্যান কোয়ালিটির রুটে ডিসিপ্লিন থাকাটা মাস্ট, নাহলে ইট ইজ বাউন্ড টু ফেল। If I dream big, I have to work on it. If I have to work on it, আমার একটা disciplined way follow করে সেটার প্রতি আগাইতে হবে। If I want to get a chance in one of the top tier universities of the world or of the country, আমার অনেক ভালোভাবে পড়াশোনা করা লাগবে। অনেক ভালোভাবে পড়াশোনা করার জন্য আমার একটা টাইম বাউন্ড রুটিন লাগবে, which is discipline. আমি যদি কোনো একটা সেলফ ডেভেলপমেন্ট
এর থ্রুতে যেতে চাই, আমি যদি পাবলিক স্পিকিং এ ভালো হতে চাই, আমার সময় ধরে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইম আয়নার সামনে নিজের সাথে আগে কথা বলতে হবে, সময় ধরে আয়নার সামনে কথা বলা, ডিসিপ্লিন ওয়ে। আমি মনে করি যে লাইফের প্রত্যেকটা আসপেক্টে ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ডিসিপ্লিনটা এমন একটা জিনিস যেটা ফার্স্টে আমার অজান্তে, দেন নোটিসেবল ওয়েতেই ক্যারেট কলেজ আমাকে শিখাইতে পারছে যে ডিসিপ্লিন ইজ দ্য থিং ইউ নিড ইন ইয়োর লাইফ। সো আমার কাছে মনে হয় এই তিনটা জিনিস, পিয়ার প্রেশার, সেলফ কনফিডেন্স আর ডিসিপ্লিন, এই তিনটা জিনিস হচ্ছে আমার ক্যাডেট লাইফের ভাইটাল টেক অ্যাওয়েজ। এছাড়া তো মাইনর অনেক কিছুই আছে, আপনারটা যদি বলতেন। গ্রেট গ্রেট, খুবই রিলেটেবল বললি। আমি এগুলোই হয়তো বলতাম, বাট তুই যেহেতু এগুলো বলছিস আমি একটু এগুলো অ্যাভয়েড করে বলি। কয়েকটা ব্যাপার ধর যে আমার কাছে মনে হয়েছে ক্যাডেট কলেজ হ্যাজ শেপ মি অ্যাজ সামওয়ান হু ক্যান সার্ভাইভ ইন এনি সিচুয়েশন। ধর ক্লাস 11-এ যখন আমরা বিভিন্ন জায়গায় এক্সকারশনে যেতাম, বা আমরা যখন ক্লাস 12-এ একটা ইন্টার ক্যাডেট কলেজ মিটে যেতাম, তখন কিন্তু আমাদেরকে দেখা যেত ফ্লোরিং করে শুইতে হইতো বা একটা অ্যাডভার্স সিচুয়েশনে পড়তে হইতো, রাইট? ধর অনেক সময় হয়েছে যে ধর সামনে অনেক সুন্দর সুন্দর, আমার এখনও মনে আছে আমরা যখন একটা এক্সকারশনে যাই, সো আমাদের শিডিউলটা এরকম মেস আপ হয়ে গেছিলো। ধর আমরা একটা একাডেমিতে যাই, একটা আর্ম ফোর্স একাডেমিতে, সো ওইখানে আমাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছিল, বাট আমাদের শিডিউলটা কোনোভাবে মেস আপ হওয়ার কারণে ধর আমরা ওইখানে কিছুই খেতে পারি নাই। উই হ্যাড টু লাইক লাঞ্চ বা ব্রেকফাস্ট বা যেটাই মিল ছিল এটা না করে চলে আসতেছে। এখন দেখ ব্যাপারটা হয়েছে, দেখ উই প্রায়োরিটাইজ টাইম বা ডিসিপ্লিন ওভার দ্য মিল, রাইট? এই যে একটা মিল খেলাম না, এটা কিন্তু এটা কারণে কিন্তু আপনাকে মারা যায়নি, বাট এই যে আমাকে শিখাইলো যে একটা মিল না খাওয়া ইজ অল রাইট। আমাকে বিভিন্ন জায়গায় এক্সকারশনে যাওয়ার সময় ফ্লোরিং করাটা শিখাইলো যে টু মানে টু লাই অন দ্য ফ্লোর সাম ডেজ, মানে তোমার হয়তো অনেক সুন্দর একটা খাট আছে আর মাঝে মাঝে ফ্লোরে ঘুমানো, দিস ইজ অ্যাবসোলুটলি অল রাইট। আমাকে শিখাইলো যে অনেক সময় ধর আমাদের পানি নিয়ে অনেক প্যারা হইতো, হ্যাঁ, ধর অনেক কষ্ট করতো সোস, এখন কি ধরে যে ফ্রিজে ট্যাঙ্ক থাকে, এই থাকে সেই থাকে, আম্মু একটা বানায় বসে থাকে, তখন তো দেখা যেত অনেক দূর থেকে পানি, ওয়াটারগুলোরও কত দূরে, পানি না খেয়ে কতদিন কাটাইছি। পানি না খেয়ে থাকা, এটা না করে থাকে, এটা না করে থাকা, কেন কোনো কিছুর কি কমতি ছিল? আমাদেরকে যদি এটা মিলটা করতে দিত তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? হইতো না। কিন্তু আমরা নয় রাত্রে আধা ঘন্টা পরে ঘুমাইতে যেতাম বা দিনে আধা ঘন্টা কম ঘুমাইতাম, বা সামহাও কিছু না কিছু অ্যাডজাস্ট করা যেত। আমাদেরকে ওই রকম ফ্লোরিং না করে দুইজনকে এক বিছনা এরকম খাটটাট ম্যাচ করে কি খুব বড় কোনো ব্যাপার ছিল না। বাট ক্যাডেট কলেজ আমাদেরকে কমফোর্ট জোনের বাইরে পুশ করছে টু মেক ইউ লার্ন যে এগুলোও সম্ভব, এগুলোও লাইফে তোমাদেরকে ফেস করা লাগতে পারে। সোনার পালঙ্ক ওয়ন্ট বি অ্যাভেলেবেল অল দ্য টাইম, সো ইউ হ্যাভ টু মানে যে কোনো জায়গায় শুয়ে পড়ো, মানে যেখানে রাইট সেখানেই কাইতে, এরকম হইতে পারে মাঝে মাঝে। সো আমার কাছে মনে হয় এটা আমার একটা ফিলসফি লাইফের, যে এভরিওয়ান শুড লার্ন অল দ্য আসপেক্ট, অল টাইপ অফ লেমনস দ্যাট লাইফ ক্যান গিভ হিম or her, so that he can make some lemonade out of it and quench his thirst. So এটাই আমার কথা হচ্ছে, তুমি অনেক ভালো জায়গায় থাকো, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ তোমাকে যে যেখানে রাখছে সেটার জন্য আমরা কিন্তু আমাকে জানতে হবে যে হোয়াট কুড বি দ্য ওয়ার্স্ট কেস সিনারিও অ্যান্ড হাউ টু সার্ভাইভ থ্রু ইট। এই যে সার্ভাইভাল মেকানিজম, এই যে একটা কোপিং মেকানিজম আমি শিখলাম, এটা অনেক বড় একটা শিক্ষা। আমি এটা কখনোই এটা পে ব্যাক করতে পারি না। ক্যাট করে আমাকে যে ধরে ধরে এই ব্যাপারগুলো শিখেছে, আমি কখনো হয়তো পারতাম না। আমি প্রথম দিন যখন খাইতে গেছি, হ্যাঁ 22শে মার্চ 2012, প্রথম দিন আমি চামচ দিয়ে খাইতে গেছি। ধর এই যে আমার যে ডিনার শার্টটা পরে এখানে ধর আমার পুরো শার্টে ধর অবস্থা খারাপ, আমার খেয়ালই নাই যে খাইতে খাইতে হাতে লেগে গেছে। সো আমার 2 হাতা এরকম লেগে গেছে। এটা হচ্ছে চামচ দিয়ে খাইতে যাওয়ার সময়। ভালো কথা, রুমে গেলাম, মশারিটা টাঙাইতে কোনো মতে পারলাম, মশারি গুজানে এই সমস্যা, তাও ঘুমাইলাম একভাবে। এবারে দেখি প্রত্যেক বেলা থেকে কাপড় যে খুলে রাখবো, হ্যাঙ্গারে ঝুলে রাখবো তা হবে না, জুনিয়ররা হ্যাঙ্গারে ঝুলাইতে পারে না, প্রত্যেকটা ভাঁজ করে রাখতে হবে। শার্ট প্যান্টটা কোনো মতে পারি, পাঞ্জাবিটা আমি ভাঁজ করতেই পারলাম না, আমার হাতে বাড়ি মেরেও আমার পাঞ্জাবিটা ভাঁজ করা শিখাইতে পারলো না। বাট আলটিমেটলি কিন্তু আমি শিখছি। সো এখন অনেক সিলি মনে হইতে পারে একটা কাপড় ভাঁজ করা শিখে কী হয়েছে জীবনে, বাট এই যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখাইছে আমার গাইড, ওই সিস্টেমটা প্রত্যেকটা জায়গাতে আমাকে যে সার্ভাইভ করা শিখাইছে, এই টিচিংটা না ইনভ্যালুয়েবল। এটা কেউ কখনো শিখায় না, এগুলো আমরা কেউ কখনো কাউকে বলতে শিখি না। দেখা গেলো অনেক স্মার্ট ছেলে অনেক কিছুই পারে, আমি বলতেছি না আমি খুব স্মার্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখা যায় অনেক কিছুই পারে, একটা শার্ট হয়তো ভাঁজ করতে পারে না। এগুলো কিন্তু রিয়েল লাইফ স্কিলস, এগুলো এভরিওয়ান শুড নো অ্যাবাউট দেয়ার ওন, সেটা আমি পাইছি।
এগুলো হয়তো আমি পাইতাম না, আমি যেভাবে বড় হচ্ছিলাম আম্মুর কোলে আমি এগুলো জীবনেও পাইতাম না। এটা গেল একটা। আরেকটা ব্যাপার হইতেছে তুই ডিসিপ্লিন বললি, এটা আমি আর কোনো কথাই বলবো না এটা নিয়ে, এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ভার্চু লাইফের। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোর সেন্স অফ বিলঙ্গিংনেসটা খুব বেশি ক্রিয়েট হয়েছে ক্যারেট কলেজ নিয়ে, অনেক বেশি প্রাইড আমার বা সবার। এটার কারণ হচ্ছে এইটা যে ক্যারেট কলেজ আমাদেরকে সবাইকে একসাথে করে রাখছে, যে সো এই ব্যাপারটা অনেক বেশি জরুরি। যে আমি হয়তো অনেক দামি একটা ইনস্টিটিউশনে পড়ি বা দামি আমি অনেক, আমার টিমটা অনেক ভালো, আমাদের টিমের আমি এমন একটা টিমে আছে আমাদের সবার সেলফ ওয়ার্থ হচ্ছে 10 মিলিয়ন করে, সো আমরা 5 জনের টিমে আমাদের সেলফ ওয়ার্থ 50 মিলিয়ন। বাট দ্যাট 50 মিলিয়ন ইজ নাথিং বাট সাম পিস অফ পেপার ইফ দে ডোন্ট অ্যাক্ট অ্যাজ এ ইউনিট, ইফ দেয়ার ইজ নো র্যাপোর্ট অ্যামংস দেম। সো এই যে র্যাপোর্ট বিল্ডিংয়ের ব্যাপারটা, ইউনিটির ব্যাপারটা, যখন একজন একটা বিপদের সাথে গিয়ে আগানোটা, এটা যে শিখাইছে যে এমপ্যাথিটা ক্রিয়েট করছে, এই যে কম্প্যাশনটা ক্রিয়েট করছে। ক্যারেট কলেজে বিল্ডিং হয় কীভাবে, রিলেশনশিপ বিল্ডিং হয় কীভাবে, ধর আমাদের একটা সিনিয়র ভাইকে বা আমাদের একটা জুনিয়র বা আমাদের একটা ফ্রেন্ড যে কাউকে একটা পানিশমেন্ট, একটা অকাজ করছে, একটা ক্যারেট কলেজে একটা রুল ভঙ্গ করছে, খুব ওয়ার্স্ট কেস সিনারিওকে বাইরে থেকে একজন গিয়ে বলেছে এই ও করছে, স্যার এই যে ও করছে। খুব নর্মাল কেস সিনারিও কি বলবেও না, আবার বলতেও চাবে। আর বেস্ট কেস সিনারিও কেউ বলবে না, ফ্রেন্ডরা কেউ বলবে না, স্যাররা পারলে বের করে নিবে বাট ফ্রেন্ডে কেউ বলবে না। এবং দ্যাট ইজ দ্য নর্মাল সিনারিও অফ ক্যারেট কলেজ, যে মিস্টার এ একটা ভুল করছে, মিস্টার এ যে স্কোয়াডের মধ্যে আছে ক্যারেট কলেজের নিয়ম এটা, একজন ভুল করে সবাই পানিশমেন্ট খাবে, ওই 20 জন বাকি কন্টিনজেন্টের 20 জন পানিশমেন্ট খাবে খুব ইজিলি, যে কেউ বলে দিতে পারলে। ইভেন আমাদের সামনে এরকম টিকিট ওপেন করা থাকে, আচ্ছা ঠিক আছে এখন বলবা না, আমি রুমে 1 ঘন্টা বসে থাকবো, যে কোনো এক ফাঁকে কেউ একজন আমাকে বলে দিবা, একটা কাগজে লিখে দিয়ে যাবা, কেউ জানবে না। এই ধরনের অনেক কিছু ওপেন টিকিট থাকে। উই ক্যান সেভ আওয়ার অ্যাস, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উই ক্যান সেভ আওয়ার সেলফ, আমরা ওইগুলো করে। কিন্তু কখনো কিন্তু আমরা এই টিকিটগুলো নিতাম না, আমরা সবসময় ট্রাই করতাম যে কিভাবে কোল্যাটারাল ড্যামেজটাকে থামানো যায় ওই একটা ছোটোখাটো ইয়ার জন্য। আমরা পানিশমেন্ট খাইতাম, পানিশমেন্ট খেয়েই যেতাম, বাট কখনোই বলতাম না যে ও করছে, আমি স্পষ্ট জানি আমার পাশের ছেলেটা করছে, কখনোই খাইতাম না। এই যে ইউনিটিটা বিল্ড হইতো এই মেকানিজম, এই কি বলবো, এই প্রসেসগুলোর মাধ্যমে, দিস ইজ ইনভ্যালুয়েবল, এটা কখনো বাইরে থেকে আসার সম্ভব না। এটাই আমি আর বাড়াবো না। হ্যাঁ না না আমার আপনার কথা শুনে মনে পড়লো যে দেয়ার ওয়ার ডেজ যেখানে হচ্ছে খুবই সিম্পলি আমি যদি একটা মানুষের নাম বলে দেই, আমার গেমস টাইমটা বেঁচে যাবে, আমি গেমস টাইমে ফুটবল ভলিবল ক্রিকেট যা মন চায় তা আমি খেলতে পারবো। বাট ওই গেমস টাইমটা পুরো 40 বা 50 মিনিটের একটা পিরিয়ড পুরো ব্যাচ পানিশমেন্ট খাইলো জাস্ট নাম না বলার কারণে, যে এইটার আসলে ডিফল্টারটাকে উই সেভড আওয়ার মেট জাস্ট এই কারণে, এন্ড উই স্যাক্রিফাইসড আওয়ার গেম টাইম জাস্ট এই কারণে যে আমি আমার সোলমেটটাকে বা আমার ব্যাচমেটটাকে আমি সেফ রাখি। যদি ওর নামটা বলেই দেই সবকিছু ওর উপর দিয়ে যাবে, ওর উপর দিয়ে কেন যাবে, সবাই জিনিসটা একসাথে ফেস করি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো এই যে ফেলোশিপের যে মানে আমার মনে হয় একটা বেস্ট এক্সাম্পল আর কি, যে ব্যাচ পানিশমেন্টের ব্যাপারটা দিয়ে আমরা যদি ব্যাপারটা ডিফাইন করি। এক্স্যাক্টলি, ব্যাচ পানিশমেন্ট ইজ সো প্রেশিয়াস। এইটার মধ্যে আমার এত খারাপ লাগতো, একজন পানিশমেন্ট, একজন ফল করলে সবাই পানিশমেন্ট খাবে, এটা কোন দেশের রুল? বাট এখন বুঝি যে একজন পানিশমেন্ট, বারবার পানিশমেন্ট বলছি, একজন ফল করলে সবাই পানিশমেন্ট খাবে, এই ব্যাপারটার যে কত সুন্দর একটা টেক অ্যাওয়েজ আছে এটা এখন ফিল করি। যাই হোক আইমান, আমরা লাস্টের দিকে চলে আসছি, আমরা অনেকখানি, আমরা মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি আমরা পডকাস্টটা রেকর্ড করছি। ইফ ইউ লুক ব্যাক, মানে হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট শেপড ইউ, আমি যদি একটা নেওয়ার কথা বলি, ওইটা কীভাবে তোর লাইফে অনেক বেশি হেল্প করছে, তোকে আজকের আয়মান হিসেবে শেপ করছে, সেটা যদি সবার সাথে শেয়ার করিস। আজকের আয়মান হিসেবে শেপ করছে, লাইফে এখনো তেমন কিছু অ্যাচিভ করা হয়নি, বাট যে স্মল অ্যাচিভমেন্ট গুলো আছে, আমি আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্টের জন্য আমার ক্যারেট কলেজের লাইফের লার্নিং গুলাকে আমি সবসময় অগ্রাধিকার দিব। এই ক্রেডিটটা হচ্ছে তাদের। এন্ড দিস ইজ আ পডকাস্ট অ্যাবাউট ক্যারেট কলেজ, সো দ্য ওয়ান বিগ থিং বলার আগে আই উড লাইক টু টেক আ মোমেন্ট টু থ্যাংক সাম ইন্ডিভিজুয়াল। মানে আমি কারোর নাম নিব না, বাট অ্যাজ আ হোল কিছু মানুষ যারা আসলে, মানে আমি যদি আমার সাকসেসটা বলি, সাকসেস কিন্তু একটা কোলাবোরেটিভ প্রসেস। আমার এনভায়রনমেন্ট আর আমার পুরা আশেপাশে যারা মানুষ ছিল তাদেরও একটা কন্ট্রিবিউশন থাকে এই জায়গাটাতে। ক্যারেট কলেজের টিচাররা, যাদেরকে ক্যারেট কলেজে থাকা হয়তো ক্যারেটদের অনেক খারাপ লাগতে পারে, আর এটা আমি যতই বলি, এটা একটা না, যদি 100টা পডকাস্টে বলে আসি যে ক্যারেট কলেজের টিচাররা মোস্ট অফ দ্য টাইম যা করছে তোমার ভালোর জন্য, কোনো ক্যারেট আমার কথা শুনবে না। বাট দেন আগেন কিছু জিনিস থাকা উচিত নেক্সট লাইফে সেলফ রিয়েলাইজেশনের জন্য। এটা এমন একটা জিনিস
যে এই টিচারদের কাজ কি থাকে নর্মাল এডুকেশনাল ইনস্টিটিউট গুলাতে, জাস্ট আসবে সকালে ক্লাস নিবে, দুপুর হলে তার দায়িত্ব শেষ। টিচারের বাসায়, ছাত্র ছাত্রের বাসায়। বাট ক্যাডেট কলেজে যখন আমরা সবাই একটা ছাদের নিচে, আসলে একটা টিচার শুধু আমার টিচার না, টিচারটা আমার মা অথবা আমার বাবা। ওই টিচারটা এট সাম পয়েন্ট আমার হাউসেরই আরেকজন মানুষ, যে আমার সাথে ফাইট করতেছে হাউস কম্পিটিশনটার জন্য বা আমাকে এনকারেজ করতেছে। আমি এমন অনেক টিচার দেখছি ভাইয়া, আর নাম বললে লিস্ট হয়তো শেষ হবে না, যে আমি দেখছি টু সাম এক্সটেন্ট মানে তাদের ফিলিংসটা ক্যারেটের লেভেলে চলে গেছে, যে একটা ক্যারেট মাঠে খেলতেছে, স্যার মাঠের পাশ থেকে চিয়ার করেই যাইতেছে পুরো 40টা মিনিট সেই হাউস টিমের জন্য। এমন টিচার আমি দেখেছি। সো আই উড লাইক টু টেক আ মোমেন্ট টু থ্যাংক দ্য টিচার্স এন্ড অলসো ক্যারেট কলেজ অনেক বড় একটা প্রতিষ্ঠান, চালাইতে হলে অনেক কর্মচারীর কাজ করতে হয়। একজন গ্রাউন্ডসম্যান যিনি আমরা একাডেমিক্স টাইম থেকে জানলা দিয়ে দেখতাম যে এই রোদের মধ্যে আমরা ফ্যানের নিচে ক্লাস করতেছি, গ্রাউন্ডসম্যানরা হচ্ছে মাঠ রোল করতেছে, ঘাস কাটতেছে, জাস্ট বিকজ আমরা যাতে গেমস টাইমটাতে ভালোভাবে খেলতে পারি। তারা চাইলেই অন্য কোনো প্রফেশন পিক করতে পারতো, বাট আমি যা দেখছি ক্যাডেট কলেজের এই প্রফেশন গুলোতে যারা থাকে, গ্রাউন্ডসম্যান বা হাউস পেয়ারা, যেটা আমাদের লাইফ অনেক ভাইটাল একটা পার্ট, তারা না তাদের মনিটারি বেনিফিট বা সাবজেক্টিভ বেনিফিট থেকে তারা স্পিরিচুয়াল বেনিফিট গুলা বা ইমোশনাল বেনিফিট গুলাকে অনেক বেশি কদর করে। একটা ক্যারেট দেশের অনেক বড় একটা কিছু যে নেক্সট স্টেপ হবে, এমন একটা ছেলেকে তারা নার্চার করতে পারতেছে, এই অ্যাচিভমেন্টটাই তাদের কাছে অনেক বেশি। সো আই উড লাইক টু টেক আ মোমেন্ট টিচারদেরকে এন্ড এই কর্মচারীরা যারা এত কষ্ট করে, এন্ড দে আর দ্য ওয়ান্স অ্যাকচুয়ালি দে গেট আ ফাইন শেয়ার in my building as today's Ayman. So back to the topic, if I had to choose one quality that has shaped me in my Garrett College days, that would be discipline. Once again, I will vouch for the quality, that is discipline. অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফের প্রত্যেকটা আসপেক্টে, আমি মনে করি ইম্পর্টেন্ট। কোনো কিছু একটা নতুন করে কোপ আপ করতে গেলেও ডিসিপ্লিন ওয়েতে আগাইতে হয়। লাইফে যে কোনো কিছু পারসিউ করতে হইলে ডিসিপ্লিন ওয়েতে আগাইতে হয়। লাইফে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ফান, ওটাও ডিসিপ্লিন করে, ডিসিপ্লিন ওয়েতেই তোমার ফানটা আসলে করা লাগে, না হলে ইট মাইট হার্ট সামওয়ান। তোমার ফানের জন্য তো তুমি কাউকে কিভাবে কষ্ট না দিয়ে কারোর সাথে যোগ করতে পারো, কিভাবে একজনকে ওয়ার্ম ফিল করায় তাকে নিয়েই তুমি হচ্ছে যোগ করতে পারো, ফান করতে পারো, যেটা সেও এনজয় করবে। এই সবকিছু আমি মনে করি যে লাইফের সবকিছুরই একটা ডিসিপ্লিন ওয়ে আছে, আর একটা হচ্ছে রেকলেস ওয়ে আছে। So after discipline is that one quality that shaped me as today's Ayman. Although I'm nothing but whatever I am for it, discipline shaped. অনেক বেশি টাইম নিয়ে নিলাম ভাই, আপনারটা যদি বলতেন। না না, ইটস অ্যাবসলিউটলি অলরাইট। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ডিসিপ্লিনই হইতো, বাট আমি অনেক কমন গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু ঘুরে বলি। আমার কাছে আরেকটা সেকেন্ড মোস্ট যেটা হবে, ডিসিপ্লিন ইজ অ্যামেজিং। ডিসিপ্লিন ছাড়া অ্যাকচুয়ালি সম্ভব না। ইফ ইউ লুক ব্যাক টু দ্য গ্রেট পিপলস লাইফ, দ্য ওয়ান থিং দ্যাট শুড বি কমন, দ্য মাস্ট বি কমন ইজ ডিসিপ্লিন। সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই এটা বুঝি যে ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট, বাট ডিসিপ্লিন হওয়াটা অনেক বেশি টাফ। সো ডিসিপ্লিন যে ইম্পর্টেন্ট এটা আসলে বলার কিছু নাই, বাট ডিসিপ্লিন কেমনে হইতে হয়, বাট ডিসিপ্লিন লাইফ নিয়ে আমরা সম্ভবত সামনে একটা পডকাস্ট করলেও করা যেতে পারে যদি মানুষ চায়। আচ্ছা, সো আমার কাছে মনে হয়েছে আমাদের একটা সিনিয়র ভাই একটা কথা বলছিলেন যে ক্যারেট কলেজ হচ্ছে একটা স্বর্ণের জায়গা, লাইক চারদিকে রত্ন ছড়ানো। এই 6 বছরে ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ব্যাগে ভরা, ওরকম যে তুমি যাবা, যেখান থেকে যত পারো কুড়ায় নিয়ে বের হয়ে যাবা। বাইরে গেলে তুমি ইউ আর ইন এ ল্যান্ড অফ সয়েল, ওইখানে কোনো স্বর্ণ নাই, এইখানে জানিয়ে যাবে, ওইখানে বেঁচে খাবা। বাইরে স্বর্ণ নাই তা না, বাট এত ওয়েতে নাই। এইটা একটা কাইন্ড অফ একটা আমাদেরকে একটা উপমা দিছিল আমাদের এক সিনিয়র ভাইয়া। পরে এখন বুঝি না, এখন বুঝতেছিলি খুইয়াভাবে যে ক্যারেট কলেজ প্রত্যেকটা পরতে আমাদের জন্য জিনিসগুলো এমনভাবে সেট করে রাখছিল যেটা অনেক ভালো মানুষের সাথে ইয়া করে। যেমন এখন আমরা অনেকে টাকা দিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টে যাই, আমরা টোস্ট মাস্টার ক্লাবের সদস্য হই, আমরা নিজের টেড টক প্র্যাকটিস করি। ক্যারেট কলেজ ধাক্কায় উঠাইছে স্টেজে, যাও উঠো যাও কথা বলো। 300টা অডিয়েন্স আমার সামনে চুপচাপ আমাদেরকে তাকায় বসে আছে, ওই স্টেজে আমাকে কথা বলার অপরচুনিটি দিচ্ছে ক্যারেট কলেজ। কেউ যখন আমাকে এখন জিজ্ঞেস করে আমি কথা বলা শিখছি কেন, আমি যদিও খুব ভালো কথা বলতে পারি না, বাট আই গিভ দ্য ক্রেডিট টু মাই জুনিয়র্স, যারা আমার দ্বারা গ্যাস খাইতো। আমি জুনিয়রদেরকে পানিশমেন্ট দিতাম না, আমি কথা বলে জুনিয়রদেরকে পানিশমেন্ট দিতাম, তো আমি জুনিয়রদেরকে অনেক গ্যাজাইতাম।
সো এই যে গেজাইতে গেজাইতে আমার এর মধ্যে একটা কথা বলার একটা ফ্লো চলে আসছে। আমি আগে ভয়াবহ রকমের কথা বলতে পারতাম না, মানে আমার কথা বলার স্কিল খুবই বাজে ছিল আর কি। যাই হোক, এই যে একটা অপরচুনিটি, এই জুনিয়ররা একটা অপরচুনিটি, কারণ ক্যারেট কলেজে জুনিয়র আমার কথা শুনতে বাধ্য, ওরা কিন্তু আসছে এখানে সিনিয়রদের কথাবার্তা শুনতে, নিজেদের খাইতে টাইতে, জুনিয়রদের টেক কেয়ার করতে। এটাই কিন্তু একটা ক্যারেটের কাজ। ক্যারেটের কাজ তো আর দেশের নিয়ে জিনিস নিয়ে চিন্তা করার কাজ না। সো এই একটা অপরচুনিটি, ওই যে স্টেজটা একটা অপরচুনিটি, এই যে মাঠটা, এত সুবিশাল একটা মাঠ, আই মিস ঝিনাইদার ক্যারেট কলেজের মাঠ, এত বড় একটা মাঠ, সবসময় রেডি। হ্যাঁ, বিকাল 3টা থেকে পরিচর্যা শুরু হয়, বিকাল 5টায় ক্যারেটটা খেলতে আসবে, অনেক কাহিনী টাহিনি করা থাকে, মাঠটা ইয়াটিয়া মানে থাকে না, ওই ঘাস টাস কেটে রেডি করে রাখে। এই যে একটা ওপেন একটা ফিল্ড যেটা প্রতিনিয়ত আমার জন্য রেডি করে রাখা হইতো 6টা বছর ধরে, দ্যাট টট মি হাউ টু বি কম্পারেটিভ, হাউ টু কি বলবো, স্যাক্রিফাইস মাই সোয়েট টু অ্যাচিভ সামথিং গ্রেটার, হাউ টু বি এ গুড স্পোর্টসম্যান। এটা আমাকে শিখাইছে। আমি ক্রিকেট ফুটবল মোটামুটি খেলতে পারি এবং তার পুরোটাই ক্যারেট কলেজের অবদান। ওই স্টেজটা, ওই একাডেমিক্সের যে ক্লাসরুমটা, মাত্র 3 ঘন্টার মধ্যে কীভাবে এত এন্টার সিলেবাস শেষ করতে হয়, প্রত্যেকটা সেকেন্ডের কি দাম আমি প্রেপ টাইমে শিখতাম। আমি মিনিট ধরে পড়াশোনা করছি। এখন তো তোর ঘন্টার পড়াশোনা, 9টা থেকে 10টা এটা পড়বো, 10টা থেকে 11টা পড়বো। তখন হয়তো 9টা 15 মিনিট পর্যন্ত এটা পড়বো, 9টা 16 থেকে 25 এটা পড়বো, 9টা 25 থেকে 9টা 55 এটা পড়বো, 9টা 55 থেকে 5 মিনিট বাইরে হাঁটাচলা করবো। ঘড়ি মিনিট ধরে ধরে এভাবে ইয়ে করতাম। টাইম যে কতটা প্রেশিয়াস ওইটাই শিডিউলে শিখছি। সো এভাবে বলতে গেলে শেষ হবে না, বাট প্রত্যেকটা পরতে পরতে দেয়ার ওয়ার অ্যামেজিং থিংস, দেয়ার ওয়ার অ্যামেজিং স্টেপস, যেগুলো আমাদেরকে একটা বেটার হিউম্যান হইতে সাহায্য করছে। ক্যারেট কলেজ ইজ নট দ্য অনলি প্লেস, পৃথিবীতে অন্য অনেক জায়গা আছে। আমি ব্যাপারটা এরকম শোনাইতে পারে হয়তো যে মনে হয় ক্যারেট কলেজেই সব আছে, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে হাউ ইউ সি ইট। আমিও কিন্তু তখন গালিগালাজ করতাম, এই এত মানা যায় কি নাকি, কি জীবনটা কি এরকম নাকি। বাট এখন বুঝি যে দ্যাট ওয়াজ অ্যান অপরচুনিটি, এবং এটা আমাদেরকে মানানো হয়েছে জোর করে, এবং এটা সুফল আমরা এখনও পাচ্ছি, হয়তো অনেকদিন পর্যন্ত পেয়ে যাব, জীবন শেষ হওয়া পর্যন্ত। আর এখন কিন্তু সাম পয়েন্ট, মানে আপনার সিনিয়রের উপমায় যদি একটু ব্যাক করি, সাম পয়েন্ট কিন্তু এখন মনে হয় যে আরো স্বর্ণ আমি চাইলেই কুড়াতে পারতাম। ডেফিনেটলি দেয়ার ইজ অলওয়েজ রুম ফর মোর স্বর্ণ আর কি, তুই এইভাবে বলিস। সো এটাই, সেই আমার কাছে এটাই মনে হয় যে দ্য প্লেস ইট সেলফ ইজ এ ব্লেসিং, দ্য স্পেস that it hold for me, for my fellows, for all the careers out there, to bring the best out of them. এইটাই, এই স্পেসটা দ্যাট ইজ। এবং ওই যে যদি কোয়ালিটি বলি তাহলে এই যে ক্যারেটশিপ, মানে এই যে ওই জিনিসগুলোর মধ্যে থেকে নিজেকে ভালো করার যে একটা স্পৃহা আমাকে ক্যারেট কলেজ জাগাইছে ক্লাস 7-এ, দ্যাট কোয়ালিটি যখন আমি বুঝতে শিখছি যে না এখানে অনেক স্বর্ণ আছে, এখান থেকে নিয়ে যেতে হবে, ওই স্পৃহাটাই, দ্যাট কোয়ালিটি দ্যাট শেপ মি। এবং অ্যালং উইথ ডিসিপ্লিন, অ্যালং উইথ মাই ফেলো ফিলিংস, সব কিছু, দ্যার ইজ লট। ক্যারেট কলেজ নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, বাট উই হ্যাভ টু এন্ড আওয়ার পডকাস্ট। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস নিয়ে একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, বলার আগে আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই পডকাস্টটা তো বেসিক্যালি আমরা যেটা মনে করছি যে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করে তারাই শুনবে। সো একটা ব্যাপার বলে রাখা ভালো যে ক্যাডেট কলেজটা অনেক ইনক্লুসিভ একটা জায়গা। এইটা নিয়ে বলার মতো অনেক রুম আছে, যেটা 1 থেকে 1.5 ঘন্টার পডকাস্টে কভার করা ইম্পসিবল। অনেক ছোট ছোট ব্যাপারে অনেক লাইনিংস আছে যেগুলো আমরা চাইলেও তুলে ধরতে পারছি না টাইম কনস্ট্রেন্টের জন্য। সো যারা শুনছেন এই দিকটা থেকে আমাদেরকে একটু এক্সকিউজ করবেন যে হয়তো এটার যে ইনক্লুসিভনেস সেটাকে আমরা আপনার কাছে গ্লোরিফাই করতে পারলাম না রিগার্ডিং মানে এত বড় একটা ব্যাপার বা এত ইনক্লুসিভ একটা ব্যাপার। আমরা হয়তো কি ব্যাপারগুলো বা হাইলাইট নিয়ে কথা বলার সময় পেয়েছি আর কি। আমি জানি না ভ্যালুর দিক থেকে এই পুরা 1.5 ঘন্টার সেশনটা কতটা ভ্যালু অ্যাডিং ছিল। আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা থ্রো ব্যাক করলাম ক্যাডেট কলেজ লাইফে। চেষ্টা করেছি এখান থেকে কিছু টিচিংস আপনাদের সাথে শেয়ার করা, সো দ্যাট ওই টিচিংগুলো আপনাদের লাইফে, বর্তমান সামনের লাইফে যদি অ্যাপ্লাই করে যদি আপনারা একটুও বেটার কোনো আউটকাম পান, সেখানে আমাদের সব সার্থকতা। আজকে আর কথা বাড়াবো না, দ্য থট স্পটের প্রথম এপিসোড এখানেই শেষ করছি। সবাই আপনাদের যা যা মতামত, কোন জায়গায় ভালো করা যেতে পারে, আপনারা কী কী শিখলেন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যেখান থেকে দেখছেন এই চ্যানেলে বা এই পেজে একটা লাইক দিবেন, এই ভিডিওটাতে একটা রিয়াক্ট করে যাবেন, সো দ্যাট আমরা আরও বেশি উৎসাহ পাই আরও ভালো ভালো থট নিয়ে আপনাদের সামনে আসার জন্য।
দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আইমান, তুই একটা আউটরো দে, সবার কাছ থেকে বিদায় নে। সো উই আর গুড টু গো দেন। দ্যাটস ওয়াজ আওয়ার থট। আমরা চেষ্টা করছি থ্রু আউট দ্য পডকাস্ট থট গুলাকে একটা জায়গায় সাম আপ করতে, যতটুকু পারলাম। আশা করি আমাদের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই অনেক রুম আছে। সো আনটিল দ্য নেক্সট এপিসোড, আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।